Students, good evening and welcome to Ambition class. In my last class, I told you that BCS is a long process, and in this process we need two things. One is dependable institution and the second is experienced teacher. Today, we want to discuss parts of this. Before going to the details, we welcome to the class and I want to share my recognition. With me, you first know it. I am Mohammad Matlibur Rahman Sardar, Assistant Professor, Department of English, Rajshahi Government Women's College, Rajshahi. Contact number, Facebook page, Facebook page, My English Private. ওকে, দেখেন আমরা যখন আলোচনায় যেতে চাচ্ছি, লম্বা একটা প্রসেস বলছি আমি প্রায় 14 বছর ধরে অ্যাম্বিশনের সাথে যুক্ত এবং ক্লাস নিচ্ছি। আজকে আমরা আপনাদের সাথে আলোচনায় আসি। যার যা প্রশ্ন আসবে মনের মধ্যে প্রশ্নটা করবেন, কোন সেন্টেন্সটা বোঝেন নাই পার্টিকুলারলি সেই সেন্টেন্সটা লিখে দিবেন। আমি চেষ্টা করব এই ক্লাস চলাকালীন সময়ে আপনাদের প্রশ্নের সমাধান দেওয়ার, এবং কোনটা বুঝতেছেন না সেটাও বলবেন। এবং আজকের এই টপিকস পড়ার পরে যদি আপনাদের কোনো অসুবিধা থাকে, হয় অ্যাম্বিশনের পেজে সেটা শেয়ার করবেন, অথবা আমার নিজস্ব পেজ আছে দেখেন মাই ইংলিশ প্রাইভেট, সেখানে আপনার যা মনের মধ্যে প্রশ্ন আছে, কিংবা আমার ফেসবুকে মেসেঞ্জারে আপনি সেই প্রশ্নটা বলে দিতে পারেন। সেক্ষেত্রে আমি আপনার প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব, কিন্তু অযথাই ব্যাড কোনো কমেন্ট করবেন না। এইটাই হলো আমার সাজেশন আপনাদের প্রতি। দেখেন আমরা প্রথমত ওয়েলকাম জানাচ্ছি আপনাদের ক্লাসে, দ্বিতীয়ত দেখেন পরিচিতি, তৃতীয়ত আমরা আলোচনায় যেতে চাই। আজকের আলোচনার বিষয়টা কি? পার্টস অফ স্পিচ এবং নাউন। দেখেন আমরা প্রথমত আলোচনায় যাব, পার্টস মানে কি, স্পিচ মানে কি। দেখেন প্রথমত আমরা আসছি কি পার্টস। পার্টস মানে কি অংশ। খেয়াল রাখেন পার্টস শব্দটার অর্থ কি অংশ। এবার আসছে কি অফ। তিনটা অংশ আমরা ভাগ করছি টাইটেলটাকে, পার্টস অফ স্পিচ। অফ মানে কি এর। এবারে আসছি আমরা কি স্পিচ। স্পিচ মানে কি বোঝায়? বক্তব্য বা বাক্য বুঝিয়ে থাকে। তাহলে আমাদের আসছে কি টপিকসটা পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচটাকে যদি আমরা একসাথে তাহলে করি তাহলে কি আসে? পার্টস অফ স্পিচ বলতে তখন কি বোঝাবে? বাক্যের অংশকে বোঝায়। দেখেন ছোটবেলা থেকে যখন আমরা পার্টস অফ স্পিচ বা বাংলায় পড়ে আসছি কি পদ। পদ বলতে আমরা কি বুঝাইছি? বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে কি বলা হয়ে থাকে? পদ বলে। ঠিক এখানেও আমরা বলতে চাচ্ছি কি পার্টস অফ স্পিচটা হলো কি বাক্যের অংশ। বাক্যের ক্ষুদ্রতম অংশ কি শব্দ বা ওয়ার্ড। আর যখনই আমরা ইংরেজিতে ডেফিনেশনটা দিতে যাই তখন কি আসে আমাদের সেটা দেখেন। When a word is used in a sentence, then it is called a parts of speech. দেখেন আমি আবারও রিপিট করছি, when a word is used in a sentence, then it is called a parts of speech. অর্থাৎ বাক্যে ব্যবহৃত কি বলা হয়ে থাকে? এক একটা পার্টস অফ স্পিচ বলা হয়। দেখেন এটা সংজ্ঞা, প্রত্যেকটা কিতাবে বা গ্রামারে বা ব্যাকরণে যাই বলেন না কেন আপনি সংজ্ঞাটা কিন্তু এরকমটি পাবেন। কিন্তু এই সংজ্ঞার সাথে অনেক সময় সামঞ্জস্য না রেখেই কি করা হয়, বিসিএসএ বা বিভিন্ন কম্পিটিটিভ যে এক্সামগুলো আছে এই এক্সামগুলোতে প্রশ্ন করা হয়ে থাকে। কীরকম দেখেন, হোয়াট টাইপ অফ পার্টস অফ স্পিচ ইজ ওয়াটার। গতদিন আমি এটি বলেছিলাম, আপনাকে একটা কোটেশনের মধ্যে দিয়ে দিল কি যে হোয়াট টাইপ অফ পার্টস অফ স্পিচ ইজ ওয়াটার, অর্থাৎ এই ওয়াটার শব্দটা আপনার কোন প্রকারের পার্টস অফ স্পিচ। এখন এই প্রশ্ন থেকে আপনি কিভাবে উত্তর দিবেন? আপনারা দেখেন সংজ্ঞায় বলেছেন কি when a word is used in a sentence then it is called a parts of speech। কিন্তু আপনার এই ওয়াটার শব্দটা কি এখানে বাক্যে কি প্রয়োগ হয়েছে? কি বাক্যে ব্যবহৃত হয় নাই। কোনো একটা ওয়ার্ড যতক্ষণ না বাক্যে প্রয়োগ হবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু ওয়ার্ড, সে কিন্তু পার্টস অফ স্পিচ না। কিন্তু প্রশ্নে তো আপনার এই কথা বলার সুযোগ নাই, কারণ পরীক্ষার হলে যখন প্রশ্ন আপনি পাচ্ছেন আপনাকে কি করতে হচ্ছে? প্রশ্নের উত্তরটা দিতে হচ্ছে। প্রশ্নের উত্তর যখন আপনি দিতে যাবেন তখন তো আপনি বলতে পারবেন না দিস ইজ এ রং কোশ্চেন অর দিস ইজ এ ফল্টি কোশ্চেন, এরকম বলার কিন্তু কোনো সুযোগ আপনার থাকবে না। তাহলে আপনি এটাকে কোন পার্টস অফ স্পিচ বলবেন? কেউ বলবেন ভার্ব, কেউ বলবেন নাউন। তাহলে এই কনফিউশনটা আমরা কিভাবে দূর করতে পারি? লক্ষ্য রাখেন, লুক অ্যাট দ্য ফার্স্ট সেন্টেন্স, হোয়াট আর দ্য প্ল্যান্ট। আমরা যদি এইটুকু বলি
তাহলে এখানে দেখেন ওয়াটার এক রকমের প্রয়োগ আছে, আবার যখন দেখেন ড্রিঙ্ক ক্লিন ওয়াটার, এখানে দেখেন ওয়াটারের আর একটা প্রয়োগ আছে। তাহলে এইটা যদি আমরা আলোচনায় নিয়ে আসি, তাহলে আমরা এই ওয়াটারটা কি, ওয়াটার দ্য প্ল্যান্ট মানে কি চারা গাছটাতে পানি দাও, তাহলে কাজ করা বোঝাচ্ছে তখন ভার্ব। কিন্তু অন্যদিকে আমরা যখন বলছি ড্রিঙ্ক ক্লিন ওয়াটার, ওয়াটারটা তখন কি একটা বস্তুর নাম হয়ে যাচ্ছে, তাহলে কোনো কিছু নাম হলে সেটা হয়ে যায় কি নাউন। তাহলে এই দুই জায়গায় আমরা দুইটা পার্টস অফ স্পিচ কিন্তু পাচ্ছি, একটাতে পাচ্ছি কি ভার্ব, আর একটাতে পাচ্ছি কি আমরা নাউন। তাহলে আমরা এই যে প্রশ্ন আমাদের ছিল হোয়াট টাইপ অফ পার্টস অফ স্পিচ ইজ ওয়াটার, এটা তাহলে আমরা কি উত্তর দিতে পারি। তাই এই প্রশ্নটাকে মূলত বলা হচ্ছে কি ফল্টি কোশ্চেন এবং কনফিউজিং বা মিসলিডিং কোশ্চেন আর কি। তাই বাক্যে প্রয়োগ না দেখে আমরা কোন প্রকারের পার্টস অফ স্পিচ এইটা বলতে যাব না। তাহলে আমাদের প্রথম কাজটা হবে কি, আমরা প্রথমত দেখতে এটা বাক্যে কিভাবে প্রয়োগ হয়ে আসে, তাহলে আমরা যখনই প্রয়োগ দেখব তখনই বলবো। এই কারণে দেখেন বলা হয়ে থাকে কি এই প্রত্যেকটা ভাষার শব্দগুলা কিসের মতো, মানুষের মতো। মানুষের যেমন কি হয় পজিশন অনুসারে তার নামটা চেঞ্জ হয়ে যায়, ঠিক একই রকমভাবে পার্টস অফ স্পিচগুলো অর্থাৎ বাক্যে বিভিন্ন যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোও কি হয় তাদের প্রয়োগ অনুসারে তাদের কি হয় নামটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। দেখেন একটা মেয়ে যখন ছোট্ট আছে তখন তাকে আমরা বলছি কি সুবোধ বালিকা, সেই মেয়েটাই যখন কি হয়ে যাচ্ছে নাম দস্তখত করে অন্যের ঘরে চলে যাচ্ছে তখন তাকে আমরা বলছি কি সুন্দরী বধূয়া। আবার শেষ বয়সে সেই মেয়েটা যখন তার ছেলের বউয়ের সাথে খারাপ আচরণ করছে তখন তাকে আমরা বলছি কি দজ্জাল শাশুড়ি। তাই একটা পজিশন অনুসারে যেমন কি নামটা চেঞ্জ হয়ে যায়, ঠিক একই রকমভাবে বাক্যে প্রয়োগের উপরও কি হয় ভিত্তি করে পার্টস অফ স্পিচগুলোও কিন্তু চেঞ্জ হয়ে যায়। লক্ষ্য রাখেন আমি যখন বলছি শাড়িটির রং পাকা, এখানে পাকা বলতে কি বোঝাচ্ছে, আর ছেলে বা মেয়েটি অঙ্কে পাকা। দেখেন এই পাকা শব্দটার এক একটা জায়গায় কিন্তু এক এক রকমের অর্থ প্রকাশ করছে। ঠিক প্রত্যেকটা ভাষার শব্দই কি করে বাক্যে প্রয়োগের উপরে ভিত্তি করে তার অর্থটাও পরিবর্তন হয়, তার পার্টস অফ স্পিচটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এবার আমরা প্রথমত যাই ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। দেখেন পার্টস অফ স্পিচ প্রধানত 8 প্রকার। আমি আবার বলছি পার্টস অফ স্পিচ প্রধানত 8 প্রকার। যারা লিখতে চাচ্ছেন লেখার দরকার নাই, আপনি এখানে প্রত্যেকটা প্রশ্নের সমাধান পেয়ে যাবেন। আপনি যদি পরবর্তীতে মেগাবাইট খরচ করতে না চান তাহলে আপনার মোবাইল থেকে প্রত্যেকটা পেজকে স্ক্রিনশট করে নিতে পারেন। আজকে আমি গোটা 20 স্লাইড দেখাবো, যেহেতু গত দিনে ক্লাসটা করেছি আমাদের অনেকগুলো প্রবলেম ছিল, তারপর আমরা আপনাদের যাতে পুরাটাই মিসগাইড না হয়ে যায় এই জন্য কিন্তু আমরা ক্লাসটা কন্টিনিউ করেছিলাম কিছুক্ষণ, অনেকগুলো বাধা বিপত্তি পেরিয়ে তারপর আমরা ক্লাসটা কিছুক্ষণ আগিয়ে তারপর আর শেষ করতে পারি নাই। আজকে আমি পুরাপুরি ম্যাটেরিয়াল নাউন পর্যন্ত অবশ্যই যাব, যদি আমার পক্ষে সম্ভব হয় কাউন্টেবল আনকাউন্টেবল নাউন পর্যন্ত, এবং একটা নাউন কয়টা ক্ষেত্রে প্রয়োগ করা যায় সেটাও আমি দেখানোর চেষ্টা করব। এবারে দেখেন এই 8টা প্রকার যারা আছে 8 প্রকারের নাউন পার্টস অফ স্পিচগুলা কারা কারা। তার মধ্যে আমাদের প্রথমত আছে কে নাউন, দ্বিতীয়ত আছে কে প্রোনাউন, তৃতীয়ত আছে কে অ্যাডজেক্টিভ নট অ্যাডজেক্টিভ। কখনোই কিন্তু অ্যাডজেক্টিভ উচ্চারণ করবেন না, অ্যাডজেক্টিভটা কিন্তু ভুল প্রোনাউন্সিয়েশন। 4 নাম্বার ভার্ব, 5 নাম্বার অ্যাডভার্ব, 6 নাম্বার প্রিপোজিশন, 7 নাম্বার কনজাংশন। অনেক সময় দেখবেন হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট স্পেলিং, এই কারেক্ট স্পেলিংয়ের ক্ষেত্রে কনজাংশন শব্দটা কিন্তু দেওয়া থাকে। এই কনজাংশন শব্দটার সিটা কিন্তু সাউন্ডের সময় উজ্জ থাকবে, কনজাংশন। অ্যান্ড লাস্ট অফ অল কি ইন্টারজেকশন। এই 8টা পার্টস অফ স্পিচই আমরা প্রত্যেকটাই আস্তে ধীরে একটার পর একটা আমরা আলোচনায় যাব। আমরা প্রথমে আলোচনায় আসি কি নাউন নিয়ে। নাউনটা কি আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্ন হয় কিন্তু নাউন নিয়ে, কিন্তু প্রায় প্রতি বছরই কম বেশি একটা না একটা বিসিএসএ প্রশ্ন থাকে, প্রাইমারি তারপরে অন্যান্য যে জব প্রশ্নগুলো হয় প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু নাউন নিয়ে প্রশ্ন হয়ে থাকে। তাহলে আমরা প্রথমত চাই হোয়াট ইজ এ নাউন। দেখেন ইংরেজিতে যদি বলি আমরা তাহলে বলতে পারি কি নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। দেখেন সংজ্ঞাটা বলা হচ্ছে কি ইংরেজিতে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। আমি একই সাথে ইংরেজি এবং বাংলা বলছি এই কারণে আপনারা সবাই কিন্তু
একই মডেলে পরীক্ষা দিবেন না। অনেক জায়গায় কিন্তু আপনাকে ইংলিশ ভার্সানে পরীক্ষা দিতে হয়। সেই ক্ষেত্রে যাতে আপনি ডেফিনেশন দেখে মিসগাইডেড বা মিসলেড না হন, এই কারণে আপনাকে কিন্তু আগে ইংরেজিতে আমি ডেফিনেশনটা দেওয়ার চেষ্টা করেছি এবং তারপরে বাংলায়, অনেক ক্ষেত্রে শুধু বাংলায় ব্যবহার করেছি আর কি। দেখেন, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, এক কথায় যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝাবে তার নাম হয়ে যাবে কি নাউন। এটা কোনো ব্যক্তির নাম হতে পারে, এটা কোনো বস্তুর নাম হতে পারে, এটা কোনো স্থানের নাম হতে পারে, এটা কোনো ঘটনার নাম হতে পারে, আবার এটা কোনো গুণের নাম হতে পারে। তাহলে আমরা দেখি প্রথমত কি, দেখেন প্রথমে কিছু ব্যক্তির নাম দেওয়া হয়েছে কি, রুসাফা, জাহিদ, সেলিম এটসেট্রা। তাহলে এরা প্রত্যেকেই এটা কি এক একটা ব্যক্তির নাম। দ্বিতীয়ত আসেন স্থানের নাম, ঢাকা, কুমিল্লা, রাজশাহী এটসেট্রা। আপনি আরও বলতে পারেন সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, আমেরিকা, তারপরে রাশিয়া, এরকম বলতে পারেন। বস্তুর নাম দেখেন বুক, পেন, ক্লথ, চেয়ার, টেবিল, ওয়াটার, মিল্ক এটসেট্রা। এবারে দেখেন গুণের নাম। গুণের নামটা কি অনেস্টি, বয়হুড, বিউটি, উইজডম, কাইন্ডনেস এটসেট্রা। তাহলে এরা, অর্থাৎ এক কথায় যদি আমরা বলি, যে ওয়ার্ড দ্বারা কোনো নাম বোঝায়, এটা ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, গুণের নাম হতে পারে, যেগুলো প্রকার নাম হলেই কিন্তু সেটা হয়ে যাবে কি নাউন। এবারে আমরা আলোচনায় যাব নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশনস নিয়ে। দেখেন, সেন্স পারসেপশন মানে বুঝি কিনা আমরা, অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্যতা হিসেবে, অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয় আছে আর কি, সেন্স অর্গান যেটাকে বলে থাকি। কয়টা সেন্স অর্গান আছে আমাদের? সেন্স অর্গান আছে আমাদের 5টা। তারা কারা কারা? সেন্স অফ সাইট, সেন্স অফ হিয়ারিং, সেন্স অফ স্মেল, সেন্স অফ টেস্ট অ্যান্ড সেন্স অফ টাচ। কোনো দার্শনিকের মতে এর বাইরেও আর একটা সেন্স অর্গান আছে, তাদেরকে মূলত বলা হয়ে থাকে, সাইকিয়াট্রিস্টরা বলে থাকেন ইএসপি, অর্থাৎ এক্সট্রা সেন্সরি পারসেপশন। পার্টিকুলারলি এটা ইন্ডিয়ান ফিলোসফার যারা, তারা মূলত এটাকে বলতে চাচ্ছেন 6 সেন্স বলে আর একটা সেন্স আছে। যাদের 6 সেন্স থাকে তারা আগে থেকেই বুঝতে পারে আজ কিছু হতে চলেছে, তাই তো? অর্থাৎ এই যে আমাদের ইন্দ্রিয়ের যে উপলব্ধি করার ক্ষমতা, এই ক্ষমতা অনুসারে আমরা নাউনকে ভাগ করতে পারি 2 ভাগে। তার মধ্যে একটা আছে কি অ্যাবস্ট্রাক্ট, আর একটা আছে কি কংক্রিট। তাহলে দেখেন, সেন্স পারসেপশন অনুসারে নাউনগুলো আমাদের কত প্রকার? 2 প্রকার, একটা অ্যাবস্ট্রাক্ট আর একটা হলো কি কংক্রিট। তাহলে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা হলো কি কংক্রিট নাউন। তাহলে আমরা প্রথমত আলোচনায় যাব কি অ্যাবস্ট্রাক্ট নাউনটা কোনটা, অ্যাবস্ট্রাক্ট নাউনটা কোনটা আর কি। দেখেন, বাংলায় অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে বাংলা পণ্ডিতরা বলেছেন কিন্তু গুণবাচক বিশেষ্য। এই বাংলা পণ্ডিতরা অ্যাবস্ট্রাক্ট নাউনের বাংলা করেছেন তারা কি গুণবাচক বিশেষ্য। আমরা একটু ডিফারেন্টলি সেটাকে বলতে চাচ্ছি। অবশ্য আমরাও বাংলা পণ্ডিতদের সাথে একটা সময় যে একই রকম দেখাবো আর কি। দেখা যাক, যে নাউনকে পঞ্চেন্দ্রের সাহায্যে উপলব্ধি বা ব্যাখ্যা করা যায় না তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। দেখেন, আমি আবারও রিপিট করছি ডেফিনেশনটা, যে নাউনকে পঞ্চেন্দ্রের সাহায্যে উপলব্ধি বা ব্যাখ্যা করা যায় না, অর্থাৎ দ্য নাউন হুইচ ক্যান নট বি এক্সপ্লেন বাই দ্য 5 হিউম্যান সেন্স, তাকেই মূলত বলা হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনে দেখেন বাহ্যিক কোনো অস্তিত্ব নেই, এটিকে ছোঁয়া বা স্পর্শ করা যায় না, শুধু অনুভূতির সাহায্যে, আবার আমরা কি ফিলিংসের মাধ্যমে এটা বলতে পারবো, কিন্তু 5 সেন্স যেটা আছে সেটা দ্বারা আমরা উপলব্ধি করতে পারবো না বা ব্যাখ্যা করতে পারবো না। দেখেন, আমরা ফার্স্ট এক্সাম্পলটাতে যেতে চাই। আমাদের ফার্স্ট এক্সাম্পলটা আছে কি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। লুক অ্যাট দ্য সেন্টেন্স, ফার্স্ট সেন্টেন্স, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে এবার দেখি তো, অনেস্টি মানে কি সততা, কি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে। দেখেন, অনেস্টিটাকে আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন আমরা অনেস্টিকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে চাচ্ছি, এর পিছনে কারণটা কি? এবার দেখি আমরা 5 হিউম্যান সেন্স দ্বারা তাকে এক্সপ্লেন করার চেষ্টা করব। অনেস্টিটা কীরকম, সাদা না কালো, অর্থাৎ আফ্রিকান না অস্ট্রেলিয়ান, এটা কি চেনা যাবে কি? এর কোনো রূপরস গন্ধ আছে কি? অর্থাৎ এটা কি কানে শোনা যায়? এটা কীরকম ওই রেজওয়ানা চৌধুরী বন্যার মতো কি শোনাবে চাঁদের হাসি বাঁধ ভেঙেছে?
কিংবা জেমসের মতো হ্যাঁ আমি হাওয়াই হাওয়াই উড়িয়ে দেবো কিংবা ওরে ওরে পাগলা হাওয়া, কোনো কিছুই কিন্তু আপনার শোনা যায় না। তাহলে কি আপনার সেন্স অফ সাইট কোনো উত্তর দিতে পারে না, সেন্স অফ হিয়ারিং কোনো উত্তর দিতে পারে না। এবারে যাব আমরা সেন্স অফ স্মেল। এখান থেকে কীরকম গন্ধ পাওয়া যায়? অনেস্টি থেকে কি বকুলের সুগন্ধ, না গোলাপের সুগন্ধ, না ওই যে মণিচত্বর কাঁচা বাজার দিয়ে পদ্মা গার্ডেনে যাইতে লাগলে যেটা পাওয়া যায় সেটাও পাওয়া যায় না। আবার কি এটাকে কি খেয়ে দেখা যাবে? তিতা না মিঠা, টক না ঝাল, এটাকে কি ছুঁয়ে দেখা যাবে? ঠান্ডা না গরম, কঠিন না তরল? তাহলে কোনো কিছুই করা যায় না। তাহলে 5 হিউম্যান সেন্স এটাকে কোনো ব্যাখ্যাই করতে পারছে না। তাই অনেস্টিটাকে আমরা বলছি কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমরা সেকেন্ড এক্সাম্পলে যেতে চাই। দেখেন একই সোজা দেওয়া আছে কি ফরগিভনেস ইজ ডিভাইন। খেয়াল রাখেন, ফরগিভনেস ইজ ডিভাইন, ক্ষমা স্বর্গীয়। ক্ষমাটা কীরকম জিনিস? এটা কি দেখা যায়? হ্যাঁ, এটা সাদা না কালো, লাল না নীল, কোনো কালার আছে কি? এটা কি শোনা যাবে কি? এটা কি এখান থেকে কোনো ঘ্রাণ বেরোয় কি? এটাকে ছুঁয়ে দেখা যাবে না। তাহলে কি পঞ্চেন্দ্রের সাহায্যে এটাকেও আমরা ব্যাখ্যা করতে পারছি না। এবারে আসি আমরা প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু। দেখেন তো দেশপ্রেম কেমন জিনিস, এর রূপ রস গন্ধ কোন বর্ণ কোনো কিছু আছে কি? নাই। তারপরে কি পোভার্টি ইজ আ কার্স, দারিদ্র একটা কি অভিশাপ। দারিদ্র কিরকম জিনিস দেখা যায়? পড়া যাচ্ছে? আমি বলছি এই লেখা পড়া যাচ্ছে কি? পোভার্টি ইজ এ কার্স, পোভার্টি ইজ এ কার্স, অর্থাৎ দারিদ্র একটা অভিশাপ। দারিদ্র কিরকম জিনিস? এটার রূপ রস গন্ধ কোনো কিছু আছে কি? না, কিন্তু আমরা এটা অনুভব করতে পারি। উই অল লাভ অনেস্টি বলবো না, যেহেতু অনেস্টি একবার বলেছি। ফ্রিডম ইজ ম্যানস বার্থ রাইট। তাহলে বলেন তো ফ্রিডমটা কিরকম জিনিস? এর রূপ রস গন্ধ বর্ণ কোনো কিছু আছে কি? না। ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। দেখেন ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। আচ্ছা, এরপরে কি আছে? নলেজ ইজ পাওয়ার, ইগনোরেন্স ইজ ইকুয়াল টু ডার্কনেস। দেখেন ইগনোরেন্স, তারপরে ডার্কনেস, এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। তাহলে এরা প্রত্যেকটা কোনোটাকে আমরা 5 হিউম্যান সেন্সের দ্বারা কি উপলব্ধি বা ব্যাখ্যা করতে পারবো না। তাই এদেরকে একসাথে বলা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাই এদের প্রত্যেককে আমরা বলছি এক একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? তাহলে এক কথায় আমরা যদি বলতে চাই যে নাউনকে পঞ্চেন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি বা ব্যাখ্যা করা যায় না, সেটাকেই মূলত বলা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে বিষয়টা হলো এটার ফন্ট তো বড়, ওটার ফন্টটাকে ছোট করে নিতে হবে। যদি তুমি জুম এরকম করে নিলে তখন আবার দেখতে পাবে। আসছে না? আচ্ছা ঠিক আছে। এরপরে দেখেন নোট কি বলতে চাচ্ছি আমরা। সাধারণত এইটা আসছে কি দেখেন, সাধারণত পিএসএ দেখেন নাউন অ্যাডজেক্টিভ বা ভার্বের শেষে কখনো কখনো নেস, কখনো শান, কখনো হুড, কখনো শিপ, কখনো ডম, কখনো মেন্ট, কখনো ইজম, কখনো টিএইস, কখনো টিওয়াই, কখনো সিই, তারপরে সিওয়াই ইত্যাদি অ্যাবস্ট্রাক্ট যুক্ত হয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠিত হয়। দেখেন গতদিন এটাকে আমরা বলেছিলাম এগুলো এক একটা কিসের নাম? সাফিক্সের নাম। এরা প্রত্যেকটা কিন্তু এক একটা সাফিক্সের নাম। আমরা গতদিনে বলেছিলাম সাফিক্সটাকে যদি আমরা আবার ভাঙ্গাই তাহলে আমরা কিন্তু 2 রকমের জিনিস পাবো। আমরা গতদিনে বলেছিলাম সাফিক্স জিনিসটা কি সেটা কিন্তু আমরা বলতে চাচ্ছিলাম, বলে লিখেও দিয়েছিলাম। সাফ এটাকে সাফিক্স শব্দটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা 2 রকমের জিনিস পাবো। তার মধ্যে একটা পাবো সাফ, আর একটা পাবো কি ফিক্স। একটা পাবো সাফ আর একটা পাবো কি ফিক্স। এটাকে যদি আমরা ব্যাখ্যা করতে যাই, সাফ শব্দটার অর্থ হলো কি আফটার, আর ফিক্স শব্দটার অর্থ হলো অ্যাড। তাহলে সাফিক্স শব্দটা হলো কি পরে যুক্ত হয়। অর্থাৎ এই যে সাফিক্সগুলো আছে না, শান, মেন্ট, হুড, ডম, নেস, এরা কখনো কি ভার্বের শেষে, কখনো অ্যাডজেক্টিভের শেষে, এগুলো যুক্ত হয়ে কিন্তু তখন নাউন হয়ে যায়। অর্থাৎ আমরা যদি কোনো নাউনের শেষে এই সাফিক্সগুলো পাই তাহলে আমরা ধরে নিতে পারি আপাতত সেটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কোন ক্ষেত্রে ব্যতিক্রম আছে আমরা সেটা কিন্তু পরের স্লাইডটাতে দেখাবো আর কি। এবারে আমরা যেতে চাচ্ছি কি পরেরটাতে, যে এই সাফিক্সগুলো ব্যবহার করে আমরা কোন কোন নাউন বা কিভাবে নাউনগুলা তৈরি করতে পারি। দেখেন অনেকে বলতেছেন যে আপনাদের যখন এইভাবে দেখাচ্ছি লেখা ছোট আসছে, কিন্তু আবার যখন বড় করে দেখাচ্ছি আপনাদের মোবাইলের কিন্তু স্ক্রিন কিন্তু সেটা কাভার করছে না।
এই কারণে আমি একটু ছোটই দেখাচ্ছি, আপনারা একটু জুম করে নেবেন। জুম করে নিলে কিন্তু তখন আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? নইলে বেশি এক্সাম্পল কিন্তু আমরা দিতে পারবো না। দেখেন, আমরা যদি প্রথমে আসি কি নেস নিয়ে কথা বলি, নেস দিয়ে কি কি শব্দ তৈরি হতে পারে একটু দেখার চেষ্টা করেন। তাহলে প্রথমে আসছে কে, বোল্ড থেকে বোল্ডনেস, ডার্ক থেকে ডার্কনেস, গুড থেকে গুডনেস, কাইন্ড থেকে কাইন্ডনেস, হ্যাপি থেকে হ্যাপিনেস, স্যাড থেকে স্যাডনেস, তারপর আছে শার্প থেকে কি শার্পনেস, সুইট থেকে সুইটনেস, পোলাইট থেকে পোলাইটনেস, এটসেট্রা। দেখা যাচ্ছে না? আচ্ছা, তাহলে কি আছে, প্রত্যেকটা দেখেন অ্যাডজেক্টিভের সাথে কি যুক্ত হয়েছে, এস যুক্ত হয়ে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হয়েছে। তার মানে কি, আমরা যখনই আমি অর্থ জানি বা না জানি, এই সাফিক্স যুক্ত এই ওয়ার্ডগুলোকে যখন আমরা একটা বাক্যে দেখব, তখন এটাকে আমরা নাউন বলবো। আরো স্পেসিফিকভাবে যদি বলি কোন প্রকারের নাউন বলবো, তখন অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। ওকে, তাহলে প্রথমত নাউন, দ্বিতীয়ত কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কিভাবে পরীক্ষায় থাকে আমরা পরে স্লাইডে যাব। দেখেন, এবার আসেন শান দিয়ে কি কি আসে। দেখেন কি ক্রিয়েশন, তারপর আছে কি দেখেন ক্রিয়েট ভার্ব থেকে আসছে কি ক্রিয়েশন, ফর্ম থেকে আসছে কি ফরমেশন, অ্যাম্বিশন, ইনফরমেশন, কনফার্মেশন, প্রোডাকশন, রিপ্রোডাকশন, ট্রান্সলেশন, এটসেট্রা। তার মানে কি, এরকম যখনই আমরা শান দেখবো, ইন্ট্রোডাকশন বলতে পারি, এরকম যখনই আমরা দেখব তখনই কিন্তু এটা হয়ে যাবে কি মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। তাহলে যখনই শান পাবো আমরা ধরে নিব সেটা হবে কি নাউন, এবং কোন প্রকারের নাউন, নর্মালি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। এরপরে আসি কি আমরা হুড। হুড দিয়ে কে কে আসে তাহলে সেটা দেখা যাক। বয়হুড, চাইল্ডহুড, ম্যানহুড, ওম্যানহুড, ফাদারহুড, মাদারহুড, এটসেট্রা। সিস্টারহুড বলতে পারি, নেইবার থেকে বলতে পারি কি নেইবারহুড। এরকম যতগুলো হুড পাবো সবগুলোই আমাদের আসবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আসা যাক শিপ। শিপ দিয়ে কে কে হতে পারে লক্ষ্য রাখেন। হার্ডশিপ, ফ্রেন্ডশিপ, লর্ডশিপ, মেম্বারশিপ, পার্টনারশিপ, স্কলারশিপ, ফেলোশিপ। দেখেন অনেকগুলো নতুন নতুন শব্দ কিন্তু আসছে। যদি আপনি স্লাইডটাকে ফলো করেন তাহলে আপনার ডোমেন অফ মানে ব্রেইনটা বেড়ে যাবে, বা আপনার স্টক অফ ওয়ার্ডস কিন্তু বেড়ে যাবে। এবার ডম দিয়ে দেখেন ফ্রিডম, কিংডম, মার্টারডম, উইজডম। যখন অত্যন্ত বিরক্ত হয়ে যায় তখন আসে কি বোরডম। তাহলে এগুলো আসছে কি প্রত্যেকটাই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার মেন্ট দিয়ে দেখা যাক। মেন্ট দিয়ে কি আসে সেটা হলো কি অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজ থেকে অ্যাকনলেজমেন্ট। এগ্রি থেকে কি আসছে এগ্রিমেন্ট। এগ্রি থেকে আসছে এগ্রিমেন্ট। আর্গু থেকে আসছে কি আর্গুমেন্ট। অ্যারেঞ্জ থেকে আসছে কি অ্যারেঞ্জমেন্ট। দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আসছে। এনজয় থেকে আসছে কি এনজয়মেন্ট। মেরি থেকে কি আসছে মেরিমেন্ট। জাজ থেকে জাজমেন্ট। ইমপ্রুভ থেকে ইমপ্রুভমেন্ট। পানিশ থেকে আসছে কি পানিশমেন্ট। ফুলফিল থেকে আসছে কি ফুলফিলমেন্ট। তাহলে যখনই মেন্ট দেখব তখনই আমরা বলে নিব কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কারা কারা আসছে এইটা আমরা খেয়াল রাখি। ওকে, তাহলে এগুলো প্রত্যেকটাই এক একটা কি আসবে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে থাকবে। ওকে, এরপর ইজম দিয়ে দেখি আমরা। বারবার থেকে কি আসছে বারবারিজম, ক্রিটিসিজম, তারপরে কি আসছে প্যাট্রিয়টিজম, সোশ্যালিজম, ইগোটিজম, হুলিগ্যানিজম। ঠিক আছে, হুলিগান থেকে আসছে কি হুলিগ্যানিজম। ঠিক আছে, এরপর আসছে কি টিএইচ দিয়ে কি আসছে দেখা যাক। হেলথ, ওয়েলথ, গ্রোথ, ডেথ, স্টিলথ, এটসেট্রা। এরা প্রত্যেকটাই কি আসবে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার টিওয়াইটা দেখি আমরা। টিওয়াইটা কি আসছে দেখেন এবিলিটি, বিউটি, ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, ইউনিটি, রিয়ালিটি, ক্রুয়েলটি, ফ্রেইলটি, ব্রেভিটি, ফলসিটি, সেফটি, ফ্লেক্সিবিলিটি, ভিজিবিলিটি, এটসেট্রা। আবারও দেখেন অ্যাবিলিটি, বিউটি, ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি, ইউনিটি, রিয়ালিটি, ক্রুয়েলটি, ফ্রেইলটি, ব্রেভিটি, ফলসিটি, সেফটি, ফ্লেক্সিবিলিটি, ভিজিবিলিটি, এটসেট্রা। তাহলে এরা প্রত্যেকেই আসবে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এবারে আসি আমরা সিই দিয়ে কি পেতে পারি সার্ভিস। তারপরে কি পেতে পারি দেখেন সার্ভিস, জাস্টিস, কাওয়ার্ডাইজ, এক্সপেরিয়েন্স, ইন্ডিপেন্ডেন্স, প্রেজেন্স, প্রুডেন্স, এটসেট্রা। দেখেন প্রত্যেকটার সাথে কি আছে আমাদের সিই আছে। এবারে আসবো কি আমরা সিওয়াই নিয়ে যাব। অ্যাকিউরেসি, ফ্যান্সি,
ব্যাংক্রাপসি দেউলিয়াত্ব, ডিসেন্সি ভদ্রতা, এমার্জেন্সি মানে আর্জেন্সি যেটা সেটা, ফ্রিকোয়েন্সি, দেখেন এরা সবগুলো আসছে কি এক একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা কি বলছি, যদি কোনো ওয়ার্ডের শেষে আমরা দেখি নেস, শান, হুড, শিপ, ডম, মেন্ট, এজম, টিএইচ, টিওয়াই, সিই, সিওয়াই, এদেরকে আমরা যদি দেখি তাহলে সেটাকে আমরা বলবো কি মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। কোথায় ব্যতিক্রম আছে আমরা এবার সেটা নিয়ে কথা বলতে চাই, ঠিক আছে। এবারে দেখেন আমরা পরের স্লাইডে চলে যাই। দেখেন আমাদের কি বলছে, দেখেন নোট লেখা আছে, এটাকে আপনারা এনবি দিয়ে লিখতে পারেন। গতদিনে কিন্তু আমরা বলেছিলাম এনবি মানে কি নোটা বেনি, তাই তো আমরা গতদিনে কিন্তু তাই বলেছিলাম। এটা দেখাইছিলাম কি হিসাবে, দেখাইছিলাম কি এন ডট বি, সরি এন ডট বি, এনবি এর পূর্ণরূপে আমরা বলেছিলাম কি নোটা বেনি, এইটা বলেছিলাম নোটা বেনি। এটা 34 বিসিএস পরীক্ষায় আসছিল আমাদের, যে সেটা হচ্ছে কি হোয়াট ইজ দ্য এলাবোরেট ফর্ম অফ এনবি, ঠিক আছে। হোয়াট ইজ দ্য এলাবোরেট ফর্ম অফ এনবি এই নামে আসছিল আর কি, তার পূর্ণরূপটা কি। দেখেন এবার এনবিতে আমরা কি বলতে চেয়েছি, গতদিনে আমরা কিন্তু দেখাইছিলাম। দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোনো গুণের নাম না বুঝিয়ে গুণ বিশিষ্ট ব্যক্তিকে বোঝালে তা কমন নাউন হিসেবে গণ্য হয়। আবারও বলছি, দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা আমরা দেখেন আগে বলেছি কি, যে আগে বলেছিলাম যে প্রথমে পঞ্চইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি বা ব্যাখ্যা করা যায় না। তারপরে আমরা উদাহরণগুলো দিয়ে দেখাইছিলাম যে এরা প্রত্যেকটা কিসের নাম, এক একটা কিন্তু কিসের নাম ছিল, গুণের নাম ছিল। অনেস্টি বলেন, ফরগিভনেস বলেন, প্যাট্রিয়টিজম বলেন, ক্লিনলিনেস বলেন, ডার্কনেস, ইগনোরেন্স ছিল কি এক একটা গুণের নাম। আর ওই যে আমাদের রবি ঠাকুর আগে বলে গেছেন, আগে চাই কি মাতৃভাষার গাঁথনি, তারপরে কি ইংরেজি শেখার পত্তন, এই যে আমাদের বলা হচ্ছিল, ঠিক একই রকমভাবে আমরাও কিন্তু এখানেও তাই বলছি। আমরা মাতৃভাষার সাথে সাথে অর্থাৎ রবি ঠাকুরের সাথেও আমরা একমতই পোষণ করেছিলাম, কিন্তু দেখেন কিছু ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমটা কোনটা সেটি একটু আমরা দেখতে চাই। সেটা হলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোনো গুণের নাম না বুঝিয়ে গুণ বিশিষ্ট ব্যক্তিকে বোঝালে তা কিন্তু আর অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে না, সেটা হয়ে যাবে কি কমন নাউন। আবারও বলছি, অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোনো গুণের নাম না বুঝিয়ে যদি কোনো ব্যক্তি বিশেষকে বোঝায় তখন সেটা হয়ে যাবে কিন্তু কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। দেখেন আমরা দুইটা করে উদাহরণ, চারটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। আমরা ফার্স্ট এক্সাম্পলে যাই। দেখেন জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। প্রথম বাক্যটা দেখেন জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। খেয়াল রাখেন প্রথম বাক্যটা, ন্যায় বিচার যদি দেরি হয় তাহলে আর ন্যায় বিচার হয় না, একটা বাক্য। দ্বিতীয় বাক্যটা খেয়াল রাখেন, সেটা কি আছে, হি ইজ এ জাস্টিস অফ দ্য হাইকোর্ট। দেখেন দুইটা বাক্য আমরা পেয়েছি, হি ইজ এ জাস্টিস অফ দ্য হাইকোর্ট। তাহলে আমরা এই দুটা বাক্যকে যদি আমরা অ্যানালাইসিস করতে চাই, প্রথম জাস্টিসটা কি, ন্যায় বিচার। দ্বিতীয় জাস্টিসটা কি সেটা দেখেন। প্রথম বাক্যে আমরা একদম ক্লিয়ারলি লিখে দিয়েছি যাতে বুঝতে কোনো সমস্যা না হয়। প্রথম বাক্যে জাস্টিস অর্থ ন্যায় বিচার, কিন্তু দ্বিতীয় বাক্যে জাস্টিস শব্দটি বিচারক অর্থে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যিনি ন্যায় বিচারের কাজটি করেন অর্থাৎ একজন ব্যক্তি। তাই প্রথম বাক্যে জাস্টিস শব্দটা অ্যাবস্ট্রাক্ট নাউন হলেও দ্বিতীয় বাক্যে এই জাস্টিস শব্দটা কিন্তু আমাদের কমন নাউন। আবারও ক্লিয়ার দেখেন, প্রথম বাক্যে জাস্টিস অর্থ ন্যায় বিচার, কিন্তু দ্বিতীয় বাক্যে কি জাস্টিস শব্দটার অর্থ হলো কি ন্যায় বিচারক, অর্থাৎ ন্যায় বিচারের কাজটা যিনি যে ব্যক্তিটা করেন তাহলে সেটা একটা ব্যক্তি। তাই প্রথমটা হলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু দ্বিতীয়টা হলো কি আমাদের কি কমন নাউন। ঠিক আছে, দুটির মধ্যে পার্থক্যের জায়গাটা হলো এইটা, প্রথমটা অ্যাবস্ট্রাক্ট, দ্বিতীয়টা কংক্রিট। এখন স্যার কেমনে বুঝবো? ওই জন্য ক্লাসে আমি একটা গল্প বলে থাকি, সেটা হলো কি আমার এক ফ্রেন্ড এসআই ভাইবা দিতে গেছিল, তাকে প্রশ্ন ধরেছিল মেয়েটি দেখতে কমলার মতো ট্রান্সলেট করতে, তখন সাথে সাথে সে বলছে দি গার্ল লুকস লাইক অ্যান অরেঞ্জ। সাথে সাথে তাকে আরেকজন ট্রান্সলেশন ধরছে আমি কমলার সাথেই সংসার করব। এবার তাহলে কি সে কি অরেঞ্জ বলবে, আই উইল লিভ উইথ অরেঞ্জ? তাহলে কি বলবে বাজার থেকে এক কার্টুন কিনে নিয়ে যা তার সাথেই থাকেন, পুলিশের চাকরি আর করার দরকার হবে না।
নিশ্চিত তাই বলতো, তাই সব কমলাই অরেঞ্জ না। ঠিক আছে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে সব কমলাই অরেঞ্জ না। কি বাক্যে প্রয়োগের উপরে নির্ভর করে এটা বলতে হবে যে আপনার এটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ। এই জন্যই আপনাকে বলেছি আমরা যে সেটা হচ্ছে হলো কি বাক্যে পজিশন দেখে আপনি চিনবেন এটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ, যে কখন সুবোধ বালিকা, কখন সুন্দরী বধূয়া, আবার কখন দজ্জাল শাশুড়িটা বাক্যে প্রয়োগ দেখে আপনাকে বুঝতে হবে। অনুরূপভাবে আমরা আরও দুটা বাক্যের প্রয়োগ দেখতে চাই। এই দুটা বাক্য কোনটা দেখেন, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এটা জন কিটসের একটা লাইন। এটা কিন্তু জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, এটা গ্ল্যাডস্টোনের একটা উক্তি। গতদিন আমরা বলেছিলাম গ্ল্যাডস্টোন কে ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের একজন বিজ্ঞ মেম্বার, আর তার বক্তব্য শোনার জন্য রবি ঠাকুর ব্রিটিশ পার্লামেন্ট পর্যন্ত গিয়েছিলেন। আর এখানে এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এটা কার লেখা? জন কিটসের লেখা। এবার দেখেন শি ইজ এ বিউটি, দুইটা বাক্য খেয়াল রাখেন। প্রথম বাক্যটা বলছি কি আমরা এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, আর দ্বিতীয় বাক্যটা বলেছি কি শি ইজ এ বিউটি। তাহলে কোনটা গুণ আর কোনটা ব্যক্তি এটা আপনাকে বের করতে হবে। এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এটা একটা গুণ, অর্থাৎ যে জিনিসটা সুন্দর তার আজীবন কি মানুষকে আনন্দ দিয়ে যাবে। আর শি ইজ এ বিউটি, সে হয় সুন্দরী। তাহলে এই বিউটিটা আমাদের কাকে বোঝাচ্ছে? একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। তাই এটা হয়ে যাচ্ছে কি কমন নাউন, আর এই বিউটিটা কাকে বোঝাচ্ছে? একটা গুণকে বোঝাচ্ছে। তাই এটা হয়ে যাচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা গতদিন আরেকটা বলেছিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউনকে পার্সনিফাই করলে তা প্রপার নাউন হিসেবে গণ্য হয়, ওইটা কোনো পরীক্ষায় থাকে না, এই কারণে আমরা ওইটাকে ইগনোর করেছি। কারো যদি জানার কৌতূহল থাকে তাহলে আপনি আমাকে বলতে পারেন, মেসেঞ্জারে দিয়ে দিবেন যে স্যার অ্যাবস্ট্রাক্ট নাউনকে পার্সনিফাই করলে কিভাবে কি হয় একটু বুঝায় দেন, তাহলে আমরা দিব। তাহলে আমরা মোটামুটি এতক্ষণ পর্যন্ত যেটা আলোচনায় আছি সেটা হলো কি অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি জিনিস সেটার কিন্তু আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। অ্যাবস্ট্রাক্ট নাউনের প্রথমত আমরা কি দিয়েছি? একটা ডেফিনেশন। তারপরে বলেছি কি অ্যাবস্ট্রাক্ট নাউনের কিছু এক্সাম্পল দিয়েছি। সেখানে আবার বলেছি কি অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে নর্মালি কারা কারা থাকে এটা বলেছি। দেখেন নেস, শান, হুড, শিপ, ডম, মেন্ট, ইজম, টিএইচ, টিওয়াই, সিই, সিওয়াই ইত্যাদি যুক্ত হয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠিত হয়, এটা কিন্তু আমরা দেখাইছি। যেমন এখানে আরও কিছু উদাহরণ দেওয়া হয়েছে, অ্যাক্ট থেকে অ্যাকশান, এজুকেট থেকে এজুকেশান, ফ্রি থেকে ফ্রিডম, ওয়াইজ থেকে উইজডম, ইগনোর থেকে ইগনোরেন্স, চুজ থেকে চয়েস, এজেন্ট থেকে এজেন্সি, ইনফ্যান্ট থেকে ইনফ্যান্সি, এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা আগে ওইখানে দেখাইছিলাম অনেকগুলো ওয়ার্ড দেখাইছি, এখানেও কিছু ওয়ার্ড দেখাইছি। আমার আশা করি আর সমস্যা হবে না। এবার এতক্ষণে যে ক্লাসটা করলেন এর কিন্তু আপনাকে ভাই এক্ষুনি একটা পরীক্ষা আপনাকে দিয়ে দিতে হবে যে আদৌ আপনি আপনার ক্লাসটা বুঝলেন কিনা। নিজে নিজেই এখন একটু প্রশ্নের কি করেন উত্তর দেওয়ার চেষ্টা করেন। আমি কয়েকটা প্রশ্ন দিয়েছি, আপনি এবার নিজে নিজে সেখানে সলভ করার চেষ্টা করেন, আর আমি বাই দিস টাইম কফিটা শেষ করে নিই। দেখা যাচ্ছে না? আর বড় করতে গেলে তো তোমার কই কাভার করবে না। আমি তো ওই বড় করার মুডে নাই এখন। আমি ওই স্লাইড শো থেকে আমি চলে আসছি, এটাতে ছোটো করে নিয়ে চলে আসছি, কারণ আমার আবার প্রথম থেকে এসে স্লাইড শোতে যেতে আসতে হবে, ঝামেলা হবে। তোমার এখানে দেখো 28 ফন্ট ব্যবহার করা আছে। 28 ফন্টে না বোঝা গেলে তো বোঝা যাওয়ার কথা না। তুমি একটু জুম করে দেখি। কেন জুম হবে? তো ভিডিও দেখলে কেন দেখা যাচ্ছে না? হ্যাঁ, এই যে ফেলটি ডাইনামিক জোন। দেখেন 7টা প্রশ্ন আছে, আপনারা প্রশ্নটা পড়ে শেষ করতে পেরেছেন কিনা সেটা দেখেন। আমার ক্লাসে চলাকালীন সময়ে যে চ্যাপ্টার হয়ে যাবে সেই চ্যাপ্টারের সাথে সাথেই প্রশ্ন থাকবে, আপনি প্রশ্নগুলোর উত্তর পাচ্ছেন কিনা সেটা আপনাকে নিজে নিজে বের করতে হবে, তাহলে কিন্তু উত্তরটা মানে আপনার কাছে ইজি হয়ে যাবে আর কি। দেখেন আমি জাস্ট টিক দিয়ে দিব না, আমি জাস্ট বোল্ড করে দিব। স্যার লেখাটা বড় করলে ভালো হতো, খুব ছোট দেখা যাচ্ছে। আচ্ছা আমি লেখা বড় করে দিচ্ছি, তাহলে বিরক্ত হবেন না কেউ, একটু ঝামেলা হবে। আমি স্লাইড শো থেকে আবারও
ব্যাক করে আসছি দেখেন, তাহলে একটু বিরক্ত হবেন না, তাহলেই হবে। হ্যাঁ, সাউন্ড কোয়ালিটি নিয়ে আজকে কোনো প্রশ্ন নাই তো? দেখি আজকে কে কি বলে। গতদিনে এই জিনিসটা তো আমার গতদিনে তৈরি করা, আমি এভাবেই ক্লাসটা নিতে চেয়েছিলাম, কিন্তু গতদিনে আমি পারিনি। তার মানে বুঝো আমার কতটা খারাপ লাগছে আমার ওই দিন। হ্যাঁ, যে আমি রেডি জিনিস আমার, আমি সেই জিনিসটা করতে পারিনি। দরকার কি? আচ্ছা, স্লাইড শোতে হবে না, স্লাইড শোতে হবে না, স্লাইড শোতে এভাবে হবে না, মানে এমনি লেখাতে এটা হতে হবে, কিন্তু স্লাইড শোতে এটা হবে না। স্লাইড শো মানে এখানে তুমি কোনো আর ইয়ে করতে পারবে না। দেখেন তো এবার লেখাটা বড় দেখা যায়। 1 নাম্বার নাউন, 2 নাম্বার নাউন, গুড। ফেলটি দাই নেম ইজ ওম্যান, কি দেখে চিনবো বলেন দেখি? টিওয়াই দেখে চিনবো। থ্যাংক ইউ, দুজনে উত্তর দিয়েছেন। ব্রেভিট ইজ দ্য সোল অফ উইজডম, ঠিক আছে, 2 নাম্বারটাও নাউন। শি ইজ এ বিউটি, 3 নাম্বার অ্যাবস্ট্রাক্ট নাউন হয় নাই। শি ইজ এ বিউটি, এই বিউটিটা কি ব্যক্তি না গুণ? সে হয় একজন সুন্দরী। নাসরিন আক্তার, আপনি কিন্তু ঠিক বললেন না। শি ইজ এ বিউটি, এই বিউটিটা হলো কি কমন নাউন, কারণটা বিউটিটা এখানে ব্যক্তিকে বোঝাচ্ছে। 4 নাম্বারটা দেখেন, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, এইটা হলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন। 4 নাম্বার পর্যন্ত কেউ জাননি, এখন পর্যন্ত পড়তে পারেন নাই, তাই তো? জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ কেক, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। 5 নাম্বার, হি ইজ এ জাস্টিস অফ দ্য হাইকোর্ট, হিয়ার জাস্টিস ইজ কমন নাউন, ঠিক আছে, হিয়ার জাস্টিস ইজ কমন নাউন। 6 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নাউন, 6 নাম্বারটা উত্তর পারার কথা, এতদূর পর্যন্ত কেউ যেতে পারেননি। এত গতি কম হলে তো বিসিএস হবে না, স্পিড বাড়াতে হবে, স্পিড বাড়াতে হবে। দেখেন 5 নাম্বার কমন, হ্যাঁ, কে বলেছেন? ইবতেসাম তারিফ বলেছেন, হ্যাঁ কমন। রৌনক বলেছেন 1 2 3, কতগুলো উত্তর দিয়েছেন আপনি? 5 নাম্বার পর্যন্ত উত্তর দিয়ে ফেলেছেন, কমন নাউন পর্যন্ত, গুড। 6 নাম্বারটা আসেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নাউন, স্যার এটা তো আবার লিখতে হবে, লিখতে গেলে তো ঝামেলা। সি নাম্বার, তাই তো? শুধু সি নাম্বার লিখলেই হবে, তাহলে আমরা বুঝে নেব যে কোনটার কি হচ্ছে। হ্যাঁ, 7 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নাউন, তাহলে এটা কি হবে? রিপ্রোডাকশন, তাই তো? তাহলে আপনারা পাচ্ছেন, ধরে নিচ্ছে যে আপনারা ক্লাসটা বুঝছেন আর কি। দেখেন আমরা 6 নাম্বার এবং 7 নাম্বার, এটা বিসিএস এ ছিল না, একটা 6 নাম্বারটা ছিল হেলথ অ্যাসিস্ট্যান্ট পরীক্ষায়, আর 7 নাম্বারটা ছিল আপনার প্রাইমারি পরীক্ষায়। আমরা গতদিনে কথা বলতেছিলাম, প্রশ্নটা আসছিল হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নাউন, এই প্রশ্ন আসছিল স্বাস্থ্য সহকারী পরীক্ষায়। আমাদের এক ছাত্রী এসে উত্তর দিচ্ছে, স্যার এইটা কি অনেস্ট, এটা হবে না? তো আমি তখন বলেছিলাম হবে, ভুল হবে, কারণ দুইটা জিনিস হয়, একটা হয় সঠিক আর একটা হয় কি ভুল। তাহলে চাইল্ডহুডটা এখানে ছিল আমাদের সঠিক উত্তর। এখানে এইবলটা অ্যাজেক্টিভ, অনেস্টটা অ্যাজেক্টিভ, তারপরে আসছে কি আপনার ডিসঅনেস্টটাও কিন্তু অ্যাজেক্টিভ, ঠিক আছে। হ্যাঁ, আপনাদের লেখাটা ওইদিকে কেটে যাচ্ছে, আমি এটাই বলেছিলাম যে আমি যদি ফ্রন্টটা বেশি বড় করি, অর্থাৎ ইয়ে মোডে চলে যায়, আপনি স্লাইড শো মোডে চলে যায়, তাহলে আপনার মোবাইলের যে স্ক্রিনটা, ওই স্ক্রিনটা কিন্তু কাভার করবে না। এই কারণেই বলতেছিলাম ওইটা, এই কারণে আমি কিন্তু এই প্রথম দিকেই ছিলাম কি ছোট মোডেই ছিলাম। আচ্ছা দেখি পরেরটাতে কি আসছে, তারপরে আমার যদি এরকম হয় আমি আবার পূর্বের মোডে ব্যাক করবো আর কি, ঠিক আছে। নিচের গুলা দেখতে পাচ্ছেন না, এই তো আপনাদের মুখ কাভার করছে না আর কি, এটাই হলো ঝামেলা হয়ে যাবে আপনাদের। দেখেন এবার কাভার করে কিনা দেখেন, এবার দেখেন তো, এবার একটু উপরের দিকে তুলে নিতে পেরেছি। আমি আরেকটু সহজ করে দিই আপনাদের জন্য, আর একটু উপরে তুলে নিই, তাহলে আপনারা আপনাদের জন্য ইজি হবে এইটা আর কি। দেখেন আর একটু উপরে উঠে কিনা, ঠিক আছে, এবার দেখা যাচ্ছে। এবার দেখেন, দেখা যায় সম্ভবত, তাও মনে হয় 7 নাম্বারটা পুরাপুরি দেখা যায় না, ঠিক আছে, এইটা হলো বিষয়। দেখেন তো এবার, এবার দেখা যায় কিনা, এবারে দেখা যায় ফেলটি ডাইনামিজম। ও নিচের দিকে আপনার ওই স্ক্রিনে দেখাচ্ছে অ্যাম্বিশন বিসিএস প্রিপারেশন কোচিং, এই কারণে ওইটা আছে, ওইটা দেখাতে হবে, ওইটা না দেখালে তো অ্যাডও তো চলতে হবে, তাই না। এবারে চলে যাব আমরা
হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নাউন, তাহলে কি আসছে এটা রিপ্রোডাকশন। তাহলে এটার উত্তরে আসছে কে রিপ্রোডাকশন। আমরা জাস্ট উত্তরগুলোকে হাইলাইট করে দিতে চাচ্ছি দেখেন, তাহলে আপনাদের পরে যখন বাসায় প্র্যাকটিস করতে যাবেন তখন আপনাদের জন্য কি হবে ইজিয়েস্ট হয়ে যাবে ওইটা বের করা যায়। ও এইটা এই কারণে আপনার কাজ হবে কি যে প্রথমত আপনি দেখতে চেষ্টা করবেন যে সেটা হলো কি যে আপনি বুঝতেছেন কিনা, প্রথমে চেষ্টা করবেন বোঝার, তারপরে না বুঝলে উত্তর দেখবেন। উত্তর দেখার পরেও যদি আপনি কোনো ব্যাখ্যা দাঁড় করাতে না পারেন তাহলে আপনি বুঝবেন যে আপনি সে আসলে পারেন না বা বুঝেন নাই। সেক্ষেত্রে আপনি আমাকে কি করবেন প্রশ্ন করে দিবেন, ঠিক আছে? আমার মেসেঞ্জারে প্রশ্ন দিয়ে দিবেন, আমি আমার মেসেঞ্জার বা আমার ফেসবুক আইডিটা আবারও প্রথম স্লাইডটা দেখাবো, তাহলে আপনার জন্য সুবিধা হবে আর কি, ঠিক আছে? এইটা গেল আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম কি অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা চলে যাব কি কংক্রিট নাউন নিয়ে আমরা আলোচনায় যাব, ঠিক আছে? তাহলে দেখা যাক কংক্রিট নাউনে আমাদের কি আসছে সেটা নিয়ে আমরা কথা বলবো। গতদিন আমি খুব বিপদে পড়েছিলাম, আগেই বলেছি, আবারও বলছি যে গতদিনের ব্যর্থতার জন্য আমরা দুঃখিত। আমি সিস্টেমটা বুঝি নাই, আমার পেন ড্রাইভটা পুরাটাই ক্র্যাশ করেছিল, আমি পরবর্তীতে পেন ড্রাইভটা আবার চেঞ্জ করে আবার কম্পোজ করে আবার হাজির। দেখেন কংক্রিট নাউনটা কি, তাহলে আমরা বলেছিলাম সেন্স পারসেপশন অনুসারে নাউনগুলা দুই প্রকার, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা হলো কি কংক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমরা শেষ করেছি, বলেছিলাম কি যে নাউনকে পঞ্চেন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি বা ব্যাখ্যা করা যায় না। তাহলে এবার কংক্রিট নাউনের এটা কি পিডিএফ কপি পাওয়া যেতে পারে কি না? পিডিএফ কপি যদি আপনি চান তাহলে এটা কাশিম স্যারের সাথে যোগাযোগ করেন, তিনি যদি অ্যালাউ করেন আমার জন্য তো এরকম দেওয়াটা খুব একটা কঠিন কাজ না, ঠিক আছে? হ্যাঁ, কেউ কেউ মন্তব্য করছেন স্যার পুরাটা পিডিএফ আকারে দেওয়া যাবে কিনা। পিডিএফ পাইলে তো বই পেয়ে গেলেন, তাহলে অ্যাম্বিশন আপনি, যাই হোক পরিচালক যদি বলে আমি পিডিএফ কপি দিয়ে দিব, আপনার টেনশন করার কোনো কারণ নাই, কারণ আমার তো পিডিএফ করতে তো আর 5 সেকেন্ড লাগবে। দেখেন যে সকল নাউনের বাহ্যিক অবস্থান বা সত্তা আছে, অর্থাৎ আমরা যাকে কি পঞ্চেন্দ্রিয়ের সাহায্যে কি উপলব্ধি বা অনুভব করা যায় বা ব্যাখ্যা করতে পারি, সেগুলোকে আমরা মূলত বলে থাকি কি অ্যাবস্ট্রাক্ট নাউন। লক্ষ্য রাখেন এই একটা মাউস, এই মাউসটা তাহলে কি আমাদের কংক্রিট নাউন, এটা কি অ্যাবস্ট্রাক্ট না কংক্রিট? দেখেন এটাকে আমরা কি করতে পাচ্ছি, আমরা হাত দিয়ে শুয়ে দেখতে পাচ্ছি, চোখে দেখতে পাচ্ছি, এর কালার কি আছে সেটা বলতে পাচ্ছি, এটা কঠিন না তরল তা বুঝতে পাচ্ছি, তাহলে পঞ্চেন্দ্রিয়ের সাহায্যে একে উপলব্ধি বা ব্যাখ্যা করতে পারছি, তাহলে এই মাউসটা আমার হয়ে যাবে কি কংক্রিট নাউন, ঠিক আছে? তাহলে মাউসটা কংক্রিট নাউন। এরকম আমাদের আরো কি কি আছে, ধরেন এই আমার সামনে আছে কি একটা কি মালটা আছে, তাহলে মালটাটা আমার এটা কি অ্যাবস্ট্রাক্ট না কংক্রিট? আমরা একে হাত দিয়ে ছুঁতে পাচ্ছি, এর কালারটা কিরকম আছে সেটা বলতে পাচ্ছি, তাই এটা হয়ে যাচ্ছে কি আমাদের মূলত কি কংক্রিট নাউন। দেখেন এই কংক্রিট নাউনকে আবার তাহলে কি কি আছে, ট্রি, হাউস, পেন্সিল, ব্রিক, ফ্লাওয়ার এটসেট্রা, এদেরকে তাই বলা হচ্ছে কি কংক্রিট নাউন বলা হচ্ছে। কংক্রিট নাউন আবার আছে কত প্রকারের, 4 প্রকারের। এই 4 প্রকার তারা কারা কারা, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। দেখেন কংক্রিট নাউনগুলো আছে কত প্রকারের, 4 প্রকারের। কে কে তারা, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে এই 4 ভাগে আমরা এদেরকে মূলত ভাগ করতে পারি। এবার আমরা একটা একটা করে আলোচনায় আসতে চাই, প্রপার নাউনগুলা কোনগুলা, কমন নাউন কোনগুলা, কালেকটিভ নাউন কোনগুলা, ম্যাটেরিয়াল নাউন কোনগুলা, এগুলো আমরা প্রত্যেকটা একটা একটা করে আমরা আলোচনায় আসতে চাই। ওকে, এবারে দেখা যাক কি আছে। কি বলতেছে এটা, অনলাইনে ড্রেস লাইভ দেখবার সময়, ও মানে অন্যদেরকে ক্রিটিসাইজ করছে আর কি। আচ্ছা, কেউ কেউ কি বলতেছেন, স্যার অনলাইনে ড্রেস লাইভ দেখবার সময় জোরে শুনতে পাই, বাট আপনার ভয়েস শুনতে কষ্ট হচ্ছে, তাই তো? আচ্ছা, মাফিয়ারা মুস্তফা মিশু, মরফোলজি, এটা আবার কি জিনিস? আচ্ছা যাই হোক, মরফোলজি জিনিস তো আলাদা। যাই হোক, এবারে আসি কি আমরা আলোচনায় আসি কি প্রপার নাউন। যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। আপনার মোবাইলের সাউন্ডটা একটু বাড়িয়ে নেন, আমার সাউন্ডটা মনে হয় ধীরে শোনা যাচ্ছে না জোরেই শোনা যাচ্ছে। দেখেন যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু
বা স্থানের নাম বোঝাবে বা ঘটনার নাম বোঝাবে সেটাকেই মূলত বলা হবে কি প্রপার নাউন। দেখেন, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন ফাহিম ইজ এ গুড বয়। ফাহিমটা কিসের নাম? একটা ব্যক্তির নাম। ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। ঢাকা একটা কিসের নাম? স্থানের নাম। দ্য মেঘনা ইজ এ বিগ রিভার। মেঘনাটা একটা কিসের নাম? একটা নদীর নাম। দেখেন, আর একটা বাক্য লিখতে চাচ্ছি, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। খেয়াল রাখেন, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, ফ্রেঞ্চ রেভলিউশন took place in 1789. দেখেন, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন took place in 1789. খেয়াল রাখেন, এখানে কি আছে? ফ্রেঞ্চ রেভলিউশন। এটা একটা কিসের নাম? ঘটনার নাম। ঠিক আছে, এখানে আপনি বলতে পারেন দ্য রাশিয়ান রেভলিউশন টুক প্লেস ইন 1917, কিংবা আবারও বলতে পারেন কি আওয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স টুক প্লেস ইন 1971। তাহলে এরকম ব্যক্তি, বস্তু, স্থান বা ঘটনার নাম যদি বুঝায় তাহলে সেটা হয়ে যাবে কি প্রপার নাউন। অনেককেই এখন প্রশ্ন করতে দেখা গেছে, স্যার দি গার্ল লুকস বিউটিফুল। এরকম কিন্তু অনেকে এই বাক্য লেখেন যে স্যার দি গার্ল লুকস বিউটিফুল। এখানে দেখেন, আমি একটু বলতেছি লক্ষণীয় বিষয়ে যে একটু বলতে চাচ্ছি, আমি একটু এই বাক্যটা বলতে চাই। দেখেন, সেটা হলো কি দি গার্ল লুকস বিউটিফুল। খেয়াল রাখেন, এই বাক্যটা অনেক সময় পরীক্ষায় দেওয়া হয় আর কি, দি গার্ল আচ্ছা লুকস বিউটিফুল। এবারে খেয়াল রাখেন কি আছে সেটা আমরা দেখি। দি গার্ল লুকস বিউটিফুল, এখানে বলা হচ্ছে কি গার্লটা কে তো নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তাহলে কেন গার্লটা আমাদের প্রপার নাউন হবে না? এবারে আমরা খেয়াল রাখি, কিন্তু সেটা গার্লটাকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে বটে, কিন্তু গার্লটার কোনো নির্দিষ্ট নাম নাই। এটাই যদি বলতাম যে ফেলানি লুকস বিউটিফুল, এইটা দেখেন ফেলানি লুকস বিউটিফুল, হাসবেন না কেউ কেউ, কারণ ফেলানি একটা ঐতিহাসিক নাম। ফেলানি মরিয়া প্রমাণ করিল বাংলাদেশ ভারত সম্পর্কটা কত মধুর। দেখেন, এখানে ফেলানি একটা কিসের নাম? মেয়ের নাম। তাহলে ফেলানিটা কিন্তু আমার হয়ে যেত কি প্রপার নাউন, কিন্তু এখানে গার্লটা কোনো নির্দিষ্ট মেয়ের নাম নাই। ওই গার্ল এই কথা বললে আশেপাশে যদি 5-7টা মেয়ে থাকে সবাই তাকাবে, কিন্তু ফেলানি যদি বলে ডাকি, ফেলানি নামে একটা নির্দিষ্ট মেয়ে কিন্তু তাকাবে। এই কারণে যখনই নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বা ঘটনার নাম বুঝাবে তখনই কিন্তু সেটা হয়ে যাবে কি প্রপার নাউন, নইলে কিন্তু সেটা প্রপার নাউন হবে না। আমি এটা ডিলিট করে দিচ্ছি, কেউ যদি চান স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন। এবারে দেখেন, কিছু লক্ষণীয় বিষয় আছে। এই লক্ষণীয় বিষয়গুলোর সাথে আমি প্রত্যেকটার সাথে একমত না, কারণ কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতা আছে। কারণ বাজারে যে গ্রামারগুলো আছে প্রত্যেকটা গ্রামার কিন্তু ইংরেজি লোকে তৈরি করেছে, ব্যাপারটা কিন্তু তা নয়। আমি আগে কিন্তু গতদিনে আপনাদের বলেছিলাম যে আপনি যখন একজনের কাছে পড়তে যাবেন তার ওই সাবজেক্টের পড়াশোনা কত, পড়াশোনার গভীরতা কত, এটা কিন্তু আপনাকে জানতে হবে। শুধু একটা বা দুইটা গ্রামার দেখে এক্সাম্পল মুখস্থ করে আপনার ক্লাস নিয়ে নিল আর ধাপ্পাবাজি মেরে দিল আর আপনি বিশ্বাস করে নিলেন যে সে খুব ভালো একটা টিচার বা অনেক জানে, ব্যাপারটা কিন্তু তা না। আপনি তাকে ট্রাই করেন, নতুন নতুন এক্সাম্পল দেন, দেখেন তখন তারা কিন্তু ঘাবড়িয়ে যাবে। আমি আপনাদের গতদিনই বলেছিলাম আমাদের বিসিএস এর ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায় হলো 27th বিসিএস। রাজশাহীতে বহু প্রতিষ্ঠান আছে, কোচিং আছে, যেখানে কি করে বিসিএস এর মতো জায়গায় যখন কি ক্লাস নেয় তারা সবাই বলে আমার 27 বিসিএস এ হয়েছিল কিন্তু পরের বারে বাদ গেছি। যে লোকটা 27 বিসিএস অ্যাডমিন ক্যাডারে হবে সেই লোকটা পরবর্তীতে কোনো চাকরি পাবে না, এটা কি কোনোদিন হয়? এটা কি হওয়া সম্ভব? অসম্ভব। তার মানে কি তারা কিন্তু ধাপ্পাবাজি মারতেছে, আর এই ধাপ্পাবাজিতেই আপনারা কিন্তু ব্যস্ত মানে আছেন। আমার পাশে এক বেসরকারি স্কুলে কলেজের টিচার, তিনি ম্যাথমেটিক্স পড়ান। তো একদিন এক অভিভাবক গেছে তার কাছে তার মেয়েকে নিয়ে যে পড়াবেন বলে, তো মেয়েটাকে বসায় রেখে মেয়ের মাকে বলছে আমি আপনার মেয়ের চোখের দিকে তাকিয়ে বুঝতেই পাচ্ছি আপনার মেয়ে হয় বুয়েটে পড়বে না হলে ডিএমসিতে পড়বে। এবার আপনারা ভাবেন তো বুয়েটের প্রিপারেশন আর ডিএমসির প্রিপারেশন কি একই সমান? ম্যাথের টিচার গ্যারান্টি দিয়ে দিচ্ছে কি সে হয় বুয়েটে পড়বে না হলে ডিএমসিতে পড়বে। এরকম ধাপ্পাবাজদের খপ্পরে আপনারা পড়বেন না, পড়লে কিন্তু আপনার জীবনটা কিন্তু বেকারত্বেই চলে যাবে আর কি, আপনার পক্ষে কিন্তু চাকরি পাওয়াটা কিন্তু সম্ভব হবে না। যাই হোক,
প্রপার নাউনের প্রথম অক্ষর সর্বদাই ক্যাপিটাল লেটার হয়, এটা বলা আছে, এটা সত্য ঘটনা। যেমন কি দ্য মেঘনা ইজ এ বিগ রিভার, এখানে একটা এ লাগবে। দ্য মেঘনা ইজ এ বিগ রিভার, মেঘনাটা একটা কিসের নাম? একটা নদীর নাম, তাই তার ফার্স্ট লেটারটা কি আসছে? ক্যাপিটাল আসছে। ঠিক আছে, এবার আমরা যেতে চাই পরেরটাতে, পরের এক্সাম্পলে। দেখেন প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, তাহলে আপনি কি করলেন? আগেরটাতে যে দি লাগালেন। এই কারণে আমি বলতেছি এর প্রত্যেকটার সাথে আমি কিন্তু একমত পোষণ করি না, কারণ আপনি সবসময় কিন্তু যে নিয়মটা সর্বজন স্বীকৃত না সেই নিয়মটা কিন্তু আপনি লাগাতে পারেন না। তাহলে এখন আপনি বলতে পারেন স্যার তাহলে আপনি এটাতে লিখলেন কেন? কারণটা কি, আপনাদের বাজারে এরকমই বই আছে আর এরকম ধাপ্পাবাজির মধ্যে আপনারাও কিন্তু আছেন। দেখেন আপনি ক্লিয়ারলি বুঝেন যে আপনি নিজেই বললেন প্রথম অক্ষর সর্বদাই ক্যাপিটাল লেটার হয়, আপনি নিজে লিখলেন দ্য মেঘনা ইজ এ বিগ রিভার, কিন্তু আপনি যে পরে বলতেছেন কি প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, তাহলে আগে আপনি দি লাগালেন কেন? হ্যাঁ, পরে যে আপনি ধরে ধরে আবার বলবেন এটা। তবে প্রপার নাউনের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে, যেমন দ্য গ্রেট উমার। আসলে এই ফ্রেজটা এইভাবে থাকে না, উমার দ্য গ্রেট হিসেবে থাকে, ওয়াজ দ্য কালিফ অফ ইসলাম। আমি এই বাক্যগুলো লিখেছি কেন? আপনাদের যে বাজারে যে প্রচলিত গাইডগুলো আছে এই গাইডগুলোর মধ্যে কেমন ধাপ্পাবাজি আছে এটা দেখানোর জন্য আমি বলতে চাচ্ছি। এইভাবে দি গ্রেট উমার থাকে না, কখনো থাকে কি উমার দ্য গ্রেট, ওয়াজ দ্য কালিফ অফ ইসলাম। দেখেন নদী, সাগর, মহাসাগর, উপসাগর, দ্বীপপুঞ্জ, সংবাদপত্র, ধর্মগ্রন্থ, মহাকাব্য, এটা জফলাটা আসে নাই, পর্বতমালা প্রভৃতি প্রপার নাউনের পূর্বে দি বসে। তাহলে আপনি আগে যে বললেন যে আর্টিকেল বসে না, তাহলে এখানে আবার এসে বলতেছেন যে আর্টিকেল বসে। তাহলে এগুলোই হচ্ছে কি কনফিউজিং কিছু উত্তর বা কিছু প্রশ্ন আপনাদের আলোচনার জন্য কি পেজ ভারী করার জন্য এগুলো দেওয়া আছে। ঠিক আছে, অর্থাৎ নির্দিষ্ট করে যদি বুঝায় আর নির্দিষ্ট নাম থাকে এখানে কি বসবে? আর্টিকেল বসতেই পারে, তাতে আমাদের কিন্তু কোনো যায় আসে না। দেখেন দি যমুনা নদীর নাম, দ্য রেড সি, তারপরে কি আছে? দ্য আটলান্টিক, দ্য বে অফ বেঙ্গল, দ্য আন্দামানস, দ্য ইত্তেফাক পত্রিকার নাম, দ্য হলি কুরআন, দ্য ইলিয়াড একটা গ্রন্থের নাম, দ্য হিমালয়স এটসেট্রা। এগুলো প্রত্যেকটাই কি এক একটা কিসের নাম? প্রপার নাউনের নাম। ঠিক আছে, এইটা গেল আমাদের প্রপার নাউন কাকে বলে। এবার দেখেন প্রপার নাউন কি সবসময় প্রপার থাকবে না এর মধ্যে অন্য কোনো ঝামেলা আছে, সেইটা আমরা একটু দেখতে চাই। এবারে আসেন, কোনো প্রপার নাউন যখন নিজেকে নির্দিষ্ট করে না বুঝিয়ে তার গুণাবলী, বৈশিষ্ট্য বা কার্যবলী প্রকাশ করে তখন সেটা কমন নাউন হিসেবে গণ্য হয়। আমি এত বড় কিছু যেতে চাই না, আমি লাস্ট অংশটুকু বলতে পারি। তুলনা অর্থে প্রপার নাউন যখন কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়, এই এ এন দি এটাকেও যাচ্ছি না, মেন কথা আপনি লিখবেন প্রপার নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বা ঘটনার নাম না বুঝিয়ে তাদের মধ্যে তুলনা বুঝালে, গতদিন আমি লিখে দিয়েছিলাম যখন তুলনা বুঝাবে, তুলনা বুঝালে যার সাথে তুলনা করা হবে সে হয়ে যাবে কিন্তু কমন নাউন, অন্যটা যে প্রকারের নাউন আছে সেটাই কিন্তু থাকবে। আমি আবারও বলছি, যখন কি প্রপার নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বা ঘটনার নাম না বুঝিয়ে তাদের মধ্যে যদি তুলনা বুঝায়, যার সাথে তুলনা করা হবে সে হয়ে যাবে কি কমন নাউন। তাহলে অন্যটা কি থাকবে? অন্যটা যে পার্টস অফ স্পিচ ছিল সেই পার্টস অফ স্পিচই থাকবে, অন্যটার সাথে কোনো এর সম্পর্ক নাই, যার সাথে আপনি তুলনা করবেন সেই হয়ে যাবে কি কমন নাউন। দেখা যাক, ইউ আর এ নজরুল আই সি, খেয়াল রাখেন ইউ আর এ নজরুল আই সি, এই ইউকে কার সাথে তুলনা করা হয়েছে? নজরুলের সাথে। আবারও বলি, যখন তুলনা করা হয় তখন ওই ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে ওই ব্যক্তি বা বস্তুর গুণের নামটাকে মূলত বলা হয়। তার মানে কি ইউ এর মধ্যে কিছু গুণ আছে, যেই গুণাগুলি কার মধ্যে আছে? নজরুলের মধ্যে আছে, তাই নজরুলটা হয়ে যাচ্ছে কি কমন নাউন। ইউকে কার সাথে তুলনা করছি আমরা? নজরুলের সাথে। দ্বিতীয় বাক্যে যায়, নারায়ণগঞ্জ ইজ দ্য ড্যান্ডি অফ বাংলাদেশ। খেয়াল রাখেন, নারায়ণগঞ্জ আমাদের কি পাট এবং বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত। ড্যান্ডিটা স্কটল্যান্ডের একটা নগরী, সেটাও কিন্তু পাট এবং বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত। ব্রিটিশ ভারতের যে অংশ হিসেবে যখন আমরা ছিলাম, আমাদের দেশ থেকে কি করা হতো? পাট এবং পাটজাত দ্রব্যগুলোকে, কাঁচামালগুলো নিয়ে যাওয়া হতো কোথায়? ওই ড্যান্ডি নগরীতে নিয়ে যাওয়া হতো। তাহলে নারায়ণগঞ্জকে কার সাথে তুলনা করা হয়েছে? এখানে ড্যান্ডির সাথে তুলনা করা হয়েছে, তাই ড্যান্ডিটা কিন্তু এখানে হয়ে গেছে কিন্তু কমন নাউন। আর আমাদের এই নারায়ণগঞ্জটা যেটা প্রপার নাউন ছিল ওটা কিন্তু প্রপার নাউনই থেকে যাবে, ও কিন্তু কিছুতেই কমন নাউন হবে না। এবার আসেন তৃতীয় বাক্যে, দেখেন নজরুল
ওয়াজ না বলে আমরা এখানে যদি ইজ বলি তাহলেই ভালো হয়, এখনও এটা প্রযোজ্য সত্য। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। তাহলে এবারে দেখি আমাদের নজরুল সাহেব কি ছিলেন, তিনি ছিলেন কি বিদ্রোহী কবি। আর বাইরন কে ছিলেন, বাইরন ছিলেন কিন্তু ইংল্যান্ডের বিদ্রোহী কবি। তাহলে নজরুলের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো কার মধ্যে ছিল, বাইরনের মধ্যে। তবে দুজনার ক্ষেত্রটা আলাদা। নজরুলকে আজীবন গান গাইতে হয়েছে কি, শিকল পরা সলকমদের শিকল পরা সল, পরের শিকল পরব না রে করব রে বিকল। কিন্তু বাইরনকে কিন্তু এইসব নিয়ে কথা বলতে হয় নাই। বাইরনকে কথা বলতে হয়েছে কিসের নিয়ে, সোশ্যাল সিস্টেম, সোশ্যাল করাপশন, সোশ্যাল মানে এই দিকগুলো নিয়ে তাকে কিন্তু লিখতে হয়েছে, অর্থাৎ সোশ্যাল পলিটিক্যাল বিষয়গুলো তিনি নিয়ে লিখছেন। কিন্তু আমাদের নজরুল সেইগুলোর পাশাপাশি তাকে পরাধীনতার বিরুদ্ধেও লিখতে হয়েছে। এবার দেখেন, দেয়ার আর ম্যানি নাসিমাস ইন আওয়ার ভিলেজ। ঠিক আছে, এখানে ম্যানি নাসিমাস মানে কি আমাদের গ্রামে অনেকগুলো নাসিমা আছে, তার মানে একজন নাসিমাকে কিন্তু বুঝায় নাই, তখন নাসিমা কিন্তু কমন নাউন হয়ে গেছে এখানে। দেখেন এরকম কখনো বাক্য পাবেন, এক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইজ নট বোর্ন, ইজ নট বোর্ন। দেখেন বাক্যটা ইজ নট বোর্ন কি আছে, ইন অল এজেস, ইন অল এজেস মানে কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যুগে যুগে জন্মায় না, অর্থাৎ এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু ওই নির্দিষ্ট ব্যক্তির নাম বুঝায় নাই, এইটা কিন্তু যে কোনো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তাই এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু হয়ে যাবে কি, কমন নাউন হয়ে যাবে, এটা কিন্তু প্রপার নাউন হবে না। অর্থাৎ এখানে দেখেন আর্টিকেলে আছে না যে বলেছে প্রপার নাউন যখন কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন তার পূর্বে এ এন দি ইত্যাদি বসে আর কি। এখানে দেখেন আগের বাক্যগুলোতে যেগুলো ছিল নজরুল, ড্যান্ডি, বাইরন, নাসিমা শব্দগুলো কমন নাউন ছিল। এবার আমরা দেখতে যাব আর কি ঝামেলা আছে বা এখান থেকে আমাদের প্রশ্নগুলো কিভাবে হয় আমরা সেটা একটু দেখতে চাই আর কি। ঠিক আছে, দেখা যাক প্রশ্নগুলো কি হয়। দ্য পদ্মা ইজ এ রিভার, চুজ দ্য কারেক্ট পার্টস অফ পিস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তাহলে কি হবে, পদ্মাটা একটা কিসের নাম আছে সেটা আপনারা নিজেরা পারবেন, আমি অত বেশি টাইম দিতে গেলে কিন্তু নাউনটা শেষ করতে পারবো না, তাই আমি কিন্তু একটু এই প্রশ্নগুলো আপনাদের ঘাড়ে ছেড়ে দিচ্ছি। কোনোটা যদি আপনাদের কাছে দুর্বোধ্য থাকে, না বুঝেন, তাহলে আমরা পরে উত্তর দিবেন। হুইচ ইজ নট প্রপার নাউন, দেখেন ঢাকা, ফাহিম, রিভার, পদ্মা। এখানে দেখেন রিভারটা হবে, কারণ ঢাকা একটা স্থানের নাম, ফাহিম একটা ব্যক্তির নাম, পদ্মা একটা নদীর নাম, রিভারটা সাধারণ নাম। ইউ আর এ নজরুল আই সি, দেখেন নজরুলটা কি কমন নাউন, কারণটা কি ইউকে নজরুলের সাথে তুলনা করা হয়েছে। ট্যাগর ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, হিয়ার শেক্সপিয়ার ইজ কি হবে, কমন নাউন, কারণটা কি টগর অর্থাৎ রবি ঠাকুরকে তুলনা করা হয়েছে কার সাথে, শেক্সপিয়ারের সাথে। ঢাকা ইজ এ বিগ সিটি, হিয়ার ঢাকা ইজ, দেখেন কি আছে, ঢাকাটা প্রপার নাউন হবে। কেন, এইটা কিন্তু ওই গতবারে যেটা প্রাইমারি অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট নিয়োগের যে পরীক্ষায় ছিল এইটাতে কিন্তু বাক্যটা ছিল। দ্য ফ্রেঞ্চ রেভলিউশন টুক প্লেস ইন 1789, এটা একটা কিসের নাম, ঘটনার নাম, তাই এটা হয়ে যাবে কি প্রপার নাউন। তাহলে আমরা আলোচনায় আসলাম কি, প্রপার নাউন পর্যন্ত আমরা আলোচনায় আসছি আর কি। ঠিক আছে, এরপরে আমরা যাব পরেরটাতে আর কি। ঠিক আছে, স্পষ্ট আসছে নাকি? এরপরে দেখেন পরেরটাতে আমরা যেতে চাই, পরেরটা কি আছে সেটা দেখেন, আমরা আলোচনায় যাব কমন নাউন নিয়ে। কমন নাউনের ডেফিনিশন থেকে অনেক সময় প্রশ্ন হয়ে থাকে, হোয়াট ইজ এ কমন নাউন, ইংরেজিতে এ নাউন দ্যাট নেমস এ জেনারেল নেম or that expresses a general name of person, place of things or a class is called common noun। অর্থাৎ দেখেন এটাকে আমরা সহজভাবে যদি বাংলায় নিয়ে আসতে চাই তাহলে বাংলায় এটার আমরা ডেফিনিশনটা কি দিতে পারি সেটা আমরা একটু দেখি। যে নাউন দ্বারা সাধারণ কোনো নাম অথবা কোনো জাতি বা শ্রেণী বিশেষকে বোঝায় তাকে কমন নাউন বলে। কিন্তু আপনাদের যে বইগুলো বাজারে আছে সেখানে কিন্তু বলা আছে কি, যে নাউন দ্বারা একই জাতীয় কোনো প্রাণী বা শ্রেণী বিশেষ বা ব্যক্তি বা বস্তু সবগুলাকে বোঝায় তার নাম কিন্তু কমন নাউন। ওই ডেফিনেশনটা কিন্তু ভুল, অর্থাৎ আংশিক ডেফিনেশনটা দেওয়া হয়ে থাকে ওইটাতে। দেখেন নজরুল ইজ এ গ্রেট পোয়েট, এখানে পোয়েট মানে কি পৃথিবীর সব পোয়েট ব্যাপারটা কিন্তু তা না, পোয়েটটা কি একটা সাধারণ নাম। ওই যে কিছুক্ষণ আগে আমরা যে বাক্যটা বলছিলাম, দেখেন ওই বাক্যটা আমি আরেকবারও লিখতে চাচ্ছি, সেটা কোনটা, দি গার্ল লুকস বিউটিফুল, এই বাক্যটা বেশিরভাগ পরীক্ষায় আসে। এইটাকে কেন বলতেছি না আমরা গত কিছুক্ষণ আগে বলেছি, দি গার্ল
লুকস বিউটিফুল। কেন বলতেছি না এটাকে? দেখেন, এটাকে প্রপার নাউন না বলার পিছনে কারণটা কি আমরা কিন্তু একবার বলেছি কি গার্লটা কিন্তু এখানে সাধারণ নাম। এই গার্ল তারা পৃথিবীর সকল মেয়েকে বুঝায় নাই, একটা মেয়েকে বুঝাইছে, নির্দিষ্ট করেই বুঝাইছে বটে, কিন্তু গার্লটা সাধারণ নাম, কোনো নির্দিষ্ট মেয়ের নাম এখানে নাই, তাই এটাকে আমরা প্রপার নাউন বলতে পাচ্ছি না, গার্লটা সাধারণ নাম। দেখেন এবারে কি ঢাকা ইজ এ বিগ সিটি, সিটিটা কিন্তু কমন নাউন, কারণ এখানে এই সিটি শব্দে কোনো নাম নাই, কিন্তু ম্যান ইজ মর্টাল। দেখেন এখানে আসেন, এই ম্যানে এখানে রহিম করিম যদু মধু কিছু যদি থাকতো তাহলে আমরা কিন্তু প্রপার নাউন বলতাম, তাহলে এখানে কিন্তু কোনো নির্দিষ্ট মানুষের নাম নাই, এই ম্যানটাকে যে কোনো মানুষ কিন্তু, তাই এটাকে আমরা বলতেছি কি কমন নাউন। দেখেন আমরা গালটা পরেও লিখছি, তাই এখানে ডিলিট করে দিলাম। তারপরে কি দ্য রিভার ইজ ফুল টু দ্য ব্রিম, খেয়াল রাখেন এখানে কোনো নদীর নাম আছে কি নাই, রিভারটা সাধারণ নাম। উই লিভ অন দ্য ব্যাঙ্ক অফ রিভার, কোন নদীর তীরে বাস করেন জানি না, তাহলে রিভারটাকে একটা সাধারণ নাম, তাই যে নাউন দ্বারা সাধারণ কোনো নাম বুঝাবে তার নাম হবে কিন্তু কমন নাউন। এরকম চেয়ার টেবিল বুক পেন্সিল এগুলোকেও কি বলা হয়, কমন নাউন বলা হয়ে থাকে। এবারে দেখেন উপরের সেন্টেন্সে ব্যবহৃত সকল কবির নাম সাধারণ নাম হিসেবে পোয়েট, সকল গরুর সাধারণ নাম হিসেবে কাউ এবং সকল শহরের সাধারণ নাম হিসেবে সিটি ব্যবহৃত হয়েছে। তাহলে সকল মানুষের সাধারণ নাম হিসেবে কি ম্যান, সকল গালের সাধারণ নাম হিসেবে কি ব্যবহার করা হয়েছে, কি গাল ব্যবহার করা হয়েছে। তাহলে পৃথিবীর সবগুলাকে বোঝায় না, এটা একটা সাধারণ নাম, তাই এগুলো হয়ে যাচ্ছে কি কমন নাউন। তাহলে এখন প্রশ্ন আসলো জাতি বা শ্রেণী কাকে বুঝাবে, কেমনে বুঝবো যে এটা জাতি বা শ্রেণীকে বোঝাচ্ছে? হ্যাঁ, কোনো নাউনের আগে দি বসলে ওইটা জাতি বা শ্রেণীকে বোঝায় না। দি ম্যান ইজ দি ম্যান, তাহলে মানুষটি, পুরা পৃথিবীর সব মানুষ না, লোকটি তখন বোঝাচ্ছে। কিন্তু এবারে দেখেন তো দি পায়াস আর হ্যাপি, পায়াস শব্দটা কি অ্যাডজেক্টিভ না, তার আগে কি বসছে দি। যখন কোনো অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দি বসে তখন ওই জাতীয় সকলকে একসঙ্গে নির্দেশ করে, তখন ওই অ্যাডজেক্টিভটা আর অ্যাডজেক্টিভ থাকে না, ওটা হয়ে যায় কি কমন নাউন প্লুরাল। আমি আবারও বলছি, কোনো অ্যাডজেক্টিভের আগে যখন আর্টিকেল দি বসে তখন ওই জাতীয় সকলকে একসঙ্গে বোঝায়, ফলে তখন ওইটার অ্যাডজেক্টিভ থাকে না, ওটা হয়ে যায় কি কমন নাউন প্লুরাল, আর ইট ফলোজ এ প্লুরাল ভার্ব। তাই এদেরকে কমন নাউন প্লুরাল হিসেবে গণ্য করা হয়। দেখেন দি পায়াস আর হ্যাপি কয়জন ধার্মিক লোককে বোঝাচ্ছে, পৃথিবীর যত ধার্মিক লোক আছে সবাইকে। দি পোর আর বোন টু সাফার, এটা গত বছর প্রাইমারি পরীক্ষায় কিন্তু আসছিল। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট সেন্টেন্স, আমরা অ্যাডমিশনে হুবহু বাক্যটা পড়াইছিলাম, এই বাক্যটাই আসছিল, যে দুবার পরীক্ষা হয়েছিল তার কোন এক পরীক্ষায় আসছিল। দি পোর আর বোন টু সাফার মানে কয়জন গরিব লোককে বোঝাচ্ছে, পৃথিবীতে যত গরিব লোক আছে সবাইকেই বোঝাচ্ছে। দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, ব্রেভারিটা কিন্তু নাউন, ব্রেভটা কিন্তু অ্যাডজেক্টিভ, মানে কি দি ব্রেভ মানে কি সাহসীরা, অর্থাৎ সাহসীরাই মঙ্গল কোনো কিছু প্রত্যাশা করতে পারে। তারপরে দেখেন কি দি পোর লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, তার মানে কি গরিবেরা দিন আনে দিন খায়। কিন্তু এখানে না যদি বলতাম দি পোর ম্যান যদি বলতাম তাহলে আমি কি লিখতাম, দি পোর ম্যান লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ লিখতাম, লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ এইটা কিন্তু লিখতাম। ঠিক আছে, কেন লিখতাম এটা, কারণটা কি এখানে গরিব লোকটি, তাহলে এই পোরটা এখানে কিন্তু ম্যানটা কমন নাউন বটে, কিন্তু পৃথিবীর সকল মানুষ কিন্তু বোঝায় নাই, একটা মানুষকে কিন্তু নির্দিষ্ট করে বুঝাইছে, তাই পোরটা অ্যাডজেক্টিভ, ম্যানটা নাউন, এটা কিন্তু পুরা জাতিকে বুঝায় নাই। তাই এই বাক্যটা আমি রাখতেও চাচ্ছি না, জাস্ট আপনাকে বোঝানোর জন্যই বাক্যটা লিখেছিলাম। ঠিক আছে, এইটা গেল। তাহলে কোনটা কখন জাতিকে বুঝাবে, যখন কোন একটা অ্যাডজেক্টিভের আগে কে বসবে, আর্টিকেল দি বসবে, তখন সবাইকে একসাথে বুঝাবে, ফলে তখন সেটা হয়ে যাবে কি কমন নাউন প্লুরাল। দেখেন নিচে লিখে দিয়েছি, দি প্লাস অ্যাডজেক্টিভ কোনো বিশেষ শ্রেণীর সকলকে বুঝায় বলে একে প্লুরাল কমন নাউন বলে, এবং এর পরবর্তী ভাবটি প্লুরাল হয়। যেমনটা কি দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি, রিচনেসটা কিন্তু নাউন, কিন্তু দি রিচ যখন বলছি পৃথিবীর সকল ধনী লোককে বোঝাচ্ছে, তাই এই রিচটা তখন কিন্তু আর কি থাকছে না, অ্যাডজেক্টিভ থাকছে না, এ হয়ে যাচ্ছে কি কমন নাউন হয়ে যাচ্ছে। এনি কমেন্ট? ঠিক, তাহলে এসে যাচ্ছে কি দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ওকে, তাহলে এইটা গেল কি আপনার কমন নাউনটা কিভাবে চেনা যাবে। এবার দেখেন এনবি, এবার কি বোঝাচ্ছে, কমন নাউন দ্বারা সাধারণ কোনো নাম না বুঝিয়ে গুণের নাম বুঝালে তা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে গণ্য হয়। খেয়াল রাখেন বাক্যটা আবারও দেখেন, এটা আপনি পরীক্ষায় কিন্তু অনেক জায়গায় এই বাক্যটাই কিন্তু পাবেন, যে বাক্যটা আমরা
দিয়েছি এখানে, এই বাক্যটাই কিন্তু আপনি সরাসরি পেয়ে যাবেন আর কি বিভিন্ন পরীক্ষায়। দেখেন, কমন নাউন দ্বারা সাধারণ কোনো নাম না বুঝিয়ে কোনো গুণের নাম বুঝালে তা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসাবে গণ্য হবে। দেখেন, আমি যদি বলি কি এভরি মাদার লাভস হার চাইল্ড, সেখানে মাটা কিন্তু কমন নাউন, কিন্তু আমি যখন বলছি সিইং দ্য বেবি দ্য মাদার রোজ ইন হার, শিশুটিকে দেখে তার ভিতরে মা জেগে উঠলো না মাতৃত্ব জেগে উঠলো, কোনটা? এই মাদার মানে কিন্তু মা না, এই মাদার মানে কি মাতৃত্ব অর্থাৎ মাদারহুড। তাই এই মাটা কিন্তু ব্যক্তি না, এটা বোঝাচ্ছে কি গুণ বোঝাচ্ছে। তাই এই মাদারটা কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আমরা প্রশ্নে আর একটা বাক্য দিব, যখন এটার প্রশ্ন নিয়ে আলোচনায় যাব তখন আমরা আর একটা বাক্য দিব, তখন আশা করছি ঠিক হবে আর কি। এবারে দেখা যাক, পরেরটাতে চলে যাই। আমরা কিছু প্রশ্ন পাবো আশা করছি এখানে কি কি আছে প্রিভিয়াস কোশ্চেন থেকে। দেখেন, এ নাউন দ্যাট নেমস এ জেনারেল ক্লাস অফ পারসন প্লেস অফ থিংস ইজ এ, দেখেন কি বোঝা হচ্ছে কমন নাউন। সংজ্ঞার উত্তরগুলো দেওয়া আছে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান, দেখেন কমন নাউন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কমন নাউন, ম্যান, ভিলেজ, চিটাগাং রিভার। চিটাগাং কারণটা কি এটা একটা শহরের নাম। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, একদম সরাসরি এরকমভাবে প্রশ্ন হয়, বিশেষ করে সেকেন্ড ক্লাস জবের ক্ষেত্রে আর কি। এই প্রশ্নটা আসছিল হলো কি গতবারে বেশ ওই গভর্নমেন্ট হাই স্কুলে যে নিয়োগে যে পরীক্ষায় ছিল এই পরীক্ষায় আসছিল আর কি। সেটা এরকম ফিরোজ আহমদ, কোনটার মতো উদাহরণ চাচ্ছেন আপনি? কোনটার মতো উদাহরণ চাচ্ছেন? আগেরটার মতো, ওই সিইং দ্য বেবি দি মাদার রোজ ইন হার, তাই তো? আচ্ছা, দেখা যাক, পাবেন আরো উদাহরণ পাবেন। দ্য এলিফেন্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, এখানে এলিফেন্ট শব্দটা কি কমন নাউন, ঠিক আছে? দেখা যাক, আই থিঙ্ক দ্য রিচ শুড পে মোর ট্যাক্সেস, দেখেন কে দি রিচ, ধনীদেরকে আরো ট্যাক্স পে করতে হবে। দি পোর আর অলওয়েজ আনহ্যাপি, দি পোরটা এখানে কি কমন নাউন। আই রিকগনাইজ ইউর ভয়েস, আমি তোমার কণ্ঠস্বর চিনতে পেরেছি, এই ভয়েস কিন্তু বাচ্য না, এটা কিন্তু কণ্ঠস্বর, তাই এখানে হয়ে যাচ্ছে কি কমন নাউন। এবার দেখেন, আপনি যেটা খুঁজতেছেন ফিরোজ আহমেদ, আপনি যে বাক্যটা খুঁজতেছেন স্যার এরকম যদি আরো দু একটা বাক্য থাকতো তাহলে ভালো হতো। এবারে দেখেন, সিইং দ্য প্লেইং চিলড্রেন দি চাইল্ড রোজ ইন হিম, আপনার জন্য এই বাক্যটা রেডি আছে আর কি। দেখেন, সিইং দ্য প্লেইং চিলড্রেন, আমি জানি এই প্রশ্নটা করবেন যে স্যার এরকম আরো দু একটা উদাহরণ দেন, তাহলে হবে। সিইং দ্য প্লেইং চিলড্রেন দি চাইল্ড রোজ ইন হিম, অর্থাৎ খেলারত অবস্থায় শিশুদের দেখে তার ভিতরের কি শিশুটা জেগে উঠলো, মানে কি তারও ইচ্ছা করছিল কি করতে, ওই খেলতে যেতে। তার মূলত কি চাইল্ডহুডটা অর্থাৎ শৈশবকালটা তার মধ্যে যেন কি ফিরে এসেছিল। তাই এখানে চাইল্ডটাও হয়ে যাবে কি আপনার কি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে, এটা কিন্তু আর কিছুতেই কমন নাউন থাকবে না, ঠিক আছে? এই হচ্ছিল কিন্তু আপনাদের কি কালেক্টিভ কমন নাউন নিয়ে ব্যাখ্যা। এবারে চলে যাব আমরা পরেরটা। যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমি বলছি আমার ফেসবুক পেজটা আমি আবারও লাস্টের দিকে আমি দিয়ে দিব, আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। কারো যদি পার্সোনাল কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটা সেখানে পাঠিয়ে দিবেন, আমি চেষ্টা করব যতদূর সম্ভব ব্যাখ্যা দেওয়ার। তাই বলে আবার এরকম মেসেজ দিয়েন না, হাই মতলেব বলে দিয়ে দিলাম, আমি বললাম যে হু আর ইউ, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তখন উত্তর লিখলেন আই এম এ গার্ল। আমি বললাম হোয়াট ডু ইউ ওয়ান্ট, উত্তর বলছে আই এম এ গার্ল অ্যান্ড ইউ ডোন্ট নো মি। তখন আমি বললাম সো হোয়াট ডু ইউ ওয়ান্ট, উত্তরে বলে দিয়েছে কি আই ওয়ান্ট সেক্স। এরকম প্রশ্ন দিলে কিন্তু উত্তর দেওয়া যাবে না। এরকম নেচারের কিছু ছেলে মেয়েও কিন্তু আছে, আমি পরে খুঁজে নিয়ে দেখেছি, আমার পুলিশ স্টুডেন্টরা উত্তর খুঁজে দিয়েছিল। সেটা হলো কি, সেটা রাজশাহী কলেজে সাইকোলজিতে পড়তো, তখন থার্ড ইয়ারে পড়তো একটা মেয়ে। তো সুতরাং এরকম প্রশ্ন কেউ করেন না, তাহলে কিন্তু ব্লক খেয়ে যাবেন। আর বুঝে নিত, রাজশাহীতে কমপক্ষে 10টা এএসপি আছে যারা অ্যাম্বিশনের স্টুডেন্ট, কমপক্ষে 7টা বা 8টা ম্যাজিস্ট্রেট আছে যারা অ্যাম্বিশনের ডাইরেক্ট স্টুডেন্ট। এখনই যদি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খুঁজেন এখানে রাজশাহী ডিসি সাহেবের আন্ডারে, তাহলে কিন্তু পাবেন এরকম 4-5টা ম্যাজিস্ট্রেট পাবেন যারা রাজশাহী মানে অ্যাম্বিশন ব্রাঞ্চেরই স্টুডেন্ট। সুতরাং আপনারা কিন্তু সাবধান, উল্টাপাল্টা কোনো কমেন্ট করবেন না, ঠিক আছে? সর্বশেষ আবার এসে একজন যোগদান হয়েছে, সরকার অসীম, আরডিএতে চলে আসছে, উনি সিরাজগঞ্জের টিওনো ছিলেন। দেখেন, এবারে আসেন কালেকটিভ নাউন কাকে বলে, আমরা সেই দিকে আলোচনায় যাব। আমরা ম্যাটেরিয়াল নাউন পর্যন্তই মনে হয় আজকে থামবো, কারণ 1.5 ঘন্টার বেশি হয়ে গেলে মনে হয় বদহজম হয়ে যাবে আপনাদের জন্য। তারপরের দিনে আমরা পরেরটা থেকে আলোচনায় যাব। দেখেন, যে নাউন সমজাতীয় বা একই জাতীয় কোনো ব্যক্তি বস্তুকে
পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। এক কথায় যে নাউন দ্বারা একটা গ্রুপ বা দলের সকলের সমষ্টিকে একসাথে বোঝায়। তাহলে কমন নাউন আর কালেকটিভ নাউন পার্থক্য কি? কমন নাউন বোঝায় ইন্ডিভিজুয়ালি, আর কালেকটিভ নাউনটা বোঝাবে কি? সমষ্টিগতভাবে বোঝাবে। ঠিক আছে, কালেকটিভ নাউনটা সবসময় সমষ্টিগতভাবে বোঝাবে, মাথায় রাখেন। কমন নাউন দি গার্ল, এ ক্রাউড অফ গার্ল, এইটা তখন আপনি কিন্তু বলতে পারবেন। ঠিক আছে, মানে এক পালকের কি মেয়ে আছে যখন একদম জনাকীর্ণ অবস্থায়, তখন এইটা বলতে হবে কিন্তু আপনাকে। অর্থাৎ কালেকটিভ নাউন দ্বারা কি বুঝাবে? সবগুলাকে একসাথে সমষ্টিগত অর্থে বুঝাবে, একটা একটা অর্থে বুঝাবে না। দেখা যাক, দি কমিটি হ্যাজ অ্যাপ্রুভ দ্য প্রপোজাল। দেখেন আরেকটা কিন্তু কথা আমি এটা বলে নিই, পরেও পাবেন, যে কালেকটিভ নাউন ফলোজ এ সিঙ্গুলার ভার্ব। মানে কালেকটিভ নাউন যদি থাকে তারপরে যে ভার্বটা পাবেন সেই ভার্বটা অবশ্যই কি হবে? সিঙ্গুলার হবে। ঠিক আছে, কালেকটিভ নাউনের পরে যে ভার্বটা পাবেন সেই ভার্বটা অবশ্যই কি পাবেন? সিঙ্গুলার পাবেন। দেখেন, দি কমিটি হ্যাজ অ্যাপ্রুভ দ্য প্রপোজাল। কমিটি বলতে নর্মালি আমরা কি বুঝাই? এ গ্রুপ অফ পারসন বা পিপুল ওয়ার্কিং টুগেদার। একদল লোক যখন একসাথে একই কাজ করে তখন তাকে কিন্তু আমরা কমিটি বলি। হ্যাঁ, আপনি প্রশ্ন তুলতে পারেন, স্যার ওয়ান মেম্বার কমিটিও তো হইতে পারে, সেটা একটা রেয়ার কেস, মানে ডিফারেন্ট কেস আর কি, বা মানে একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা, ওইদিকে আমরা এক্সাম্পল হিসেবে নিয়ে আসতে চাচ্ছি না। আর কমিটিটা দেখেন যে এটা দেখেন সমষ্টিগতভাবে বুঝালে সেটা সিঙ্গুলার হয়ে যাবে, আর হ্যাজটা কখন বসে? থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রেই কিন্তু বসে। এবার আমরা যাব দ্বিতীয় উদাহরণটাতে। এ ফ্লক অফ শিপ ইজ গ্রাজিং ইন দ্য ফিল্ড। দেখেন, এ ফ্লক অফ শিপ, আমরা আগেই বলতেছিলাম হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন। দেখেন এখানে যদি বলেন আপনি দ্য শিপ ইজ, খেয়াল রাখেন, দ্য শিপ ইজ গ্রাজিং ইন দ্য ফিল্ড। দেখেন খেয়াল রাখেন, গ্রাজিং ইন দ্য ফিল্ড, বাক্যটা খেয়াল রাখেন, দ্য শিপ ইজ গ্রাজিং ইন দ্য ফিল্ড। ঠিক আছে, এই শিপটা কিন্তু যে কোনো শিপ হতে পারে, এটা এনি শিপ, বাট এই শিপটা কিন্তু যে কোনোটা না। কেন না? এই পালের মধ্যে যে কয়টা আছে তার সমষ্টি কিন্তু, আর এটা কিন্তু যে কোনোটা, ইট ইজ এনি শিপ। ঠিক আছে, কিন্তু এটা এনি শিপ না, এটা বিশ্বের যে কোনো শিপ হতে পারে। দ্য শিপ ইজ গ্রাজিং ইন দ্য ফিল্ড, বাট এ ফ্লক অফ শিপ মানে কি? এটা যে কোনো শিপ না, কোনটা? ওই পালের মধ্যে যে কয়টা আছে তার সমষ্টি। তাই এই ফ্লকটাই হয়ে যাচ্ছে কি? আমাদের কালেকটিভ নাউন। তাহলে এটা আমাদের থাকার দরকার নাই এখানে, এই জন্য এইখানে দেখেন, মাই ব্রাদার হ্যাড জয়েন্ট দ্য আর্মি। আর্মি বলতে কি বোঝায়? সৈন্য দলকে বোঝায়। দ্য জুরি কনসিস্ট অফ 12 মেম্বার্স। জুরি বলতে কি বোঝায়? এ প্যানেল অফ জাজেস। দেখেন এই জুরি বোর্ডের মধ্যে কতজন ছিল? 12 জন মেম্বার ছিল। দেখেন এরা তারপরেও কিন্তু সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়েছে। তার নমুনা কি? ভার্বটার সাথে কি এস আছে? ভার্বের সাথে কখন এস যুক্ত হয়? সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়। দেখেন এখানে ছিল কি? ইজ, তারপরে এখানে ছিল কি? হ্যাজ জয়েন। তার মানে কি? প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আসছে দ্য পুলিশ ডিসপার্স দ্য ক্রাউড, দ্য কমিটি ওয়াজ, আওয়ার টিম হ্যাজ। এগুলো প্রত্যেকটাই কি আসছে? এক একটা কালেকটিভ নাউন। এবার দেখেন ওটারই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে। উপরের সেন্টেন্সগুলোতে ব্যবহৃত আর্মি, জুরি, পুলিশ, কমিটি, টিম প্রভৃতি ওয়ার্ডগুলো কোনো ব্যক্তি বা বস্তুকে আলাদাভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায়, তাই এদেরকে বলা হচ্ছে কি? কালেকটিভ নাউন বলে। এবারে দেখেন এর মধ্যে কিছু একটু ভিন্নতাও কিন্তু আছে, সেইটাকে আগে বললে লক্ষণীয় বিষয়টা বলে নিই, তারপরে ভিন্নতা কোনটা সেটা যাব। দেখেন কালেকটিভ নাউন যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে ওই সাবজেক্টের পরবর্তী ভার্ব এর সিঙ্গুলার নাম্বার ব্যবহৃত হয়, বা ভার্বের সাথে এস বা ইয়ের যুক্ত হয়। আগেই বলেছি এ কালেকটিভ নাউন ফলোজ এ সিঙ্গুলার ভার্ব। দেখেন আওয়ার টিম গোস টু প্লে এ ম্যাচ। আমাদের টিমটা একটা কি খেলা, ম্যাচ খেলতে যায়। তাহলে দেখেন টিমটা কি? এ গ্রুপ অফ মেম্বার্স, তখন কি ভার্বের সাথে এস আছে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। এ সোয়ার্ম অফ বিজ, দেখেন সোয়ার্মটা মানে কি? এক পাল কি? ওই যে একদল মৌমাছি যখন বলি সোয়ার্ম অফ বিজ বলা হয়ে থাকে। তারপরে কি? এ ক্রাউড অফ পিপুল। দেখেন জনাকীর্ণ অবস্থা, ক্রাউড পুরাটাকে কি বোঝাচ্ছে? সমষ্টিগত অর্থে বোঝাচ্ছে, তাই কিন্তু ইজ আছে। হি গেভ মি এ বান্স অফ ফ্লাওয়ার্স, যদি এটা অবজেক্ট আছে, অবজেক্ট দেখে আমরা তো বুঝবো না, আমরা মূলত সাবজেক্ট দেখেই কিন্তু ভার্বটা সিঙ্গুলার কিনা সেটা বোঝার চেষ্টা করব। ওকে, তাহলে গেল কি? কালেকটিভ নাউনটা কি বোঝাবে? সমষ্টিগত অর্থে বোঝাবে। আর একটা বিষয় হচ্ছে কি? কালেকটিভ নাউনের পরে ভার্বটা কি থাকবে? সিঙ্গুলার থাকবে।
তাহলে এগুলো দেখেই মূলত আমরা কি করব, কালেকটিভ নাউনগুলোকে চেনার চেষ্টা করব। এখন দেখেন আপনারা অনেকেই বলতেছেন আমি ড্রেসের যখন কি দেখি তখন দেখি হচ্ছিল কি যে অনেক জোরে শুনতে পাই, তারা কিন্তু ওইখানে কি বয়া ব্যবহার করে মোবাইলের সাথে, ফলে অন্য কোনো সাউন্ড তাদের মধ্যে ঢুকে না, ডাইরেক্ট একদম মাউথপিস থেকে কি সাউন্ডটা তাদের মোবাইলের মধ্যে বা ল্যাপটপের মধ্যে চলে যায়, ফলে ওইটা কিন্তু আলাদা বিষয়। তাই এখানে কিন্তু এটা সম্ভব না, আমার সম্ভব আছে আর কি, আমার কাছেও বয়া আছে, আমি ইচ্ছা করলে পরের দিনে আপনাদেরকে ব্যবহার করে দেখাবো আর কি। ওকে, নেক্সট ক্লাসে। আচ্ছা, এরপরে যাব আমরা কি পরেরটা, আরও কিছু কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউনগুলো কারা আছে দেখেন, ফ্যামিলি। ফ্যামিলি বলতে কি বোঝায়, এ গ্রুপ অফ পার্সনস লিভিং আন্ডার দ্য সেম রুফ। ফ্লিট মানে কি রণতরী। রণতরী কোনটা, যেখানে অনেকগুলো ফাইটার বিমান কি করতে পারে, একই সাথে পড়তে পারে বা উঠতে পারে। ক্রু মানে কি নাবিক দল। অডিয়েন্স মানে শ্রোতা মণ্ডলী। স্কুল, এই স্কুল মানে কিন্তু মাছের ঝাঁক, এই কথাটা ওই যে আপনাদেরকে বলেছি যে কোনো একবার পরীক্ষায় আসছিল, সেখান থেকে কি ট্রান্সলেট করে নিয়ে নিয়েছে। স্কুল মানে সবসময় কিন্তু মাছের ঝাঁক না, ঠিক আছে। স্কুল মানে সবসময় কিন্তু মাছের ঝাঁক না, স্কুল মানে কি গ্রুপ বা দল। স্কুল মানে গ্রুপ বা দল, ঠিক আছে। দেখবেন আপনারা যারা আজ থেকে 5 বছর আগে বা 4 বছর আগে এইচএসসি পাস করেছেন, তারা কিন্তু একটা প্যাসেজ পড়ে আসছিলেন কিসের উপরে, আর্থকোয়েক্সের উপরে। ওই আর্থকোয়েক্সের উপরে ছিল কি একটা প্যাসেজ ছিল, সেখানে বলা হয়েছে কি দেয়ার আর 2 স্কুলস অফ এক্সপার্টস রিগার্ডিং আর্থকোয়েক। তাহলে কি আপনি এটাকে মাছের ঝাঁক বলবেন, মানে কি 2 দল বিশেষজ্ঞ। তাই এইটা হলো স্কুল মানে সবসময় মাছের ঝাঁক বোঝাবে না, এটা শেওল যেটা আছে এটা মানে মাছের ঝাঁক বোঝাবে, কিন্তু স্কুল মানে গ্রুপ বা দল বোঝাবে। ইনফ্যান্ট্রি মানে কি পদাতিক বাহিনী আছে না, সেটা। আবার আছে কি লাইব্রেরি। লাইব্রেরি বলতে কি বোঝায়, কালেকশন অফ বুকস। তারপরে আছে কি হার্ড মানে গরুর পাল, ফ্লক পাখির পাল, ওই যে ভেড়ার পাল এরকম। ক্লাস মানে শ্রেণী, প্যাক নেকড়ের পাল, এ প্যাক অফ ডগস বোঝায় কিন্তু নেকড়েকে তখন। গ্যাং মানে কি ডাকাতের দল, জুরি মানে বিচারক মণ্ডলী, মব। মব মানে কি অ্যাংরি ক্রাউড। এই যে আপনারা তো 2013 সালে অনেক ছোট ছিলেন, স্কুলে পড়তেন তখন আপনারা ম্যাক্সিমামগুলাই, তো ওইখানে 2013 সালে সাইদি সাহেবকে হঠাৎ করে চাঁদে দেখে চলে গেলেন, কোথায়, লাঠি সুটা নিয়ে চলে গেলেন, যে বিভিন্ন অফিস আদালত ভাঙচুর করে শুরু করে দিলেন। এরাই ছিল কি মব। এখন কথা হলো কি, আপনি সাইদি সাহেবকে চাঁদে দেখছেন কি দেখছেন না, এটা কিন্তু আলাদা বিষয়, আপনি দেখতেই পারেন। কারণটা কি দেখেন, কেন কথা বলতেছি, ওই দিনে ভোরে 4টার সময় আমাকে একজন ফোন দিয়েছে, দিয়ে বলছে স্যার দেখেন ঘুমাচ্ছেন, সাইদি সাহেবকে চাঁদে দেখা যাচ্ছে। তো আমি উঠিনি, আপনাদের ম্যাডাম কি করলেন, কৌতূহল থামাতে না পেরে উনি উঠে বারান্দায় গেলেন। যাওয়ার পরে এসে বলতেছে তুমি উঠলা না কেন, তা বলে ঘুমাও, সকালবেলা বলবো নি। সকালবেলা তার মনের মধ্যে একই প্রশ্ন, আমি উঠলাম না কেন, মানে সে নিজে ঠকেছে, আমি কেন ঠকলাম না। তা আমি তখন বলেছিলাম যে আমি যদি আজকে উঠতাম, তাহলে আমার এতদিনের সাহিত্য পড়া এবং পড়ানো দুটাই ব্যর্থ হয়ে যেত। এখন আপনারা ভাবতেছেন কেন, সাহিত্য পড়ার সাথেই সাইদি সাহেবকে চাঁদে দেখার কারণ, ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হলো কি, ওয়ার্ডসওয়ার্থ প্রথমে বলেছিলেন কি প্রকৃতির সান্নিধ্যে গেলে কি হয়, মানুষের মনটা ভালো হয়ে যায়, ঠিক আছে। কিন্তু তার দোস্ত স্যামুয়েল টেইলর কোলরিজ তিনিও তাই একই মতে বিশ্বাসী ছিলেন, কিন্তু তিনি যখন কি করলেন, মেন্টাল ক্রাইসিসে ভুগলেন, তখন পাহাড় পর্বত সমুদ্র নদ নদী সব ঘুরে বেড়ালেন, কিন্তু কাজের কাজ কিছু হইল না। তখন তিনি তার ওয়াইফ সারাকে অ্যাড্রেস করে কবিতা লিখতেন, ও লেডি উই রিসিভ বাট হোয়াট উই গিভ। মানে বলতে চাচ্ছেন কি নেচার ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ আওয়ার সোল, মানে কি আমাদের মনটা যখন যেরকম থাকে আমরা প্রকৃতিকে তখন সেরকমটাই দেখি, ঠিক আছে। দেখবেন গাজী টিভিতে মাঝে মধ্যে অ্যাড আগে দিত, এখন দেয় কিনা জানি না, সেটা কি একটা ছেলে আর একটা মেয়ে একই পাশাপাশি বসে আছে, মেয়েটা ছেলেটাকে বলতেছে আমি যা আকাশের দিকে তাকি আমি যা দেখি তুমি কি তাই দেখো। তখন দেখাচ্ছে কি মেঘের মধ্যে কি গলার হার দেখাচ্ছে। এবার ছেলেটা মেয়েটাকে বলতেছে আমি যা দেখি তুমি কি তাই দেখো। এবার ছেলেটা মেঘের মধ্যে দেখছে কি মেয়েটার মুখ, দুজনে কিন্তু একই জায়গায় বসে আছে। তাই মেয়েটা দেখতেছে কি গলার হার, আর ছেলেটা দেখতেছে কি মেয়েটার মুখ। মানে যার মন কি যখন যেরকম থাকে প্রকৃতিকে মানুষ তখন সেরকমটি দেখে। আপনার মন যদি কি এক্ষুনি আপনি চাঁদের তাকায় আপনি নিজেকেও দেখতে পারেন,
এতে কিন্তু দোষের কিছু নাই, তাই বলে যে ভাঙচুর করবেন এটা কিন্তু কিছুতেই মেনে নেওয়া যায় না। এরপরে দেখেন কি কাউন্সিল আছে, কাউন্সিল তার মানে কাউন্সিল যদি হয় পার্লামেন্ট হবে, সিনেট হবে, ডায়েট হবে, এরকম সবগুলাই হবে। বান্ডেল আছে একটা, বান্ডেলটাও তখন কি হবে কালেকটিভ নাউন। বান্ডেল মানে কি লাঠির বোঝা, অনেকগুলা লাঠি একসাথে থাকে। এই শব্দটা নিয়ে একটু ঝামেলা আছে, সেটা কি ব্যাংক নিয়ে। ব্যাংক শব্দটা যদি নদীর তীর বোঝায়, আমি রেড মার্কিং করে দিচ্ছি শব্দটাকে, এটা যদি নদীর তীর বোঝায় তাহলে কিন্তু কমন নাউন বোঝাবে। কিন্তু টাকা রাখা ব্যাংক, কালার ব্যাংক, ব্লাড ব্যাংক, প্লাজমা ব্যাংক, এরকম ব্যাংক যদি বোঝায় তাহলে ব্যাংকটা কিন্তু হয়ে যাবে কি কালেকটিভ নাউন হয়ে যাবে। আমি আবারও বলছি, ব্যাংক শব্দটা যদি নদীর তীর বোঝায় অন দ্য ব্যাংক অফ দ্য রিভার, তখন ব্যাংকটা কিন্তু হয়ে যাবে কমন নাউন। কিন্তু ব্লাড ব্যাংক, টাকা রাখার ব্যাংক, তারপরে কালার ব্যাংক, ওই প্লাজমা ব্যাংক এরকম বোঝালে তখন হয়ে যাবে কিন্তু কালেকটিভ নাউন হয়ে যাবে। ঠিক আছে, এই গেল কি কালেকটিভ নাউন নিয়ে কথা। এর মধ্যে ব্যতিক্রম কি আছে সেটা আমরা একটু দেখতে চাই। দেখেন এখানে ব্যতিক্রম কি আছে সেটা আমরা একটু দেখব আর কি। দেখেন ব্যতিক্রমের মধ্যে কি আছে, কালেকটিভ নাউন যখন কোনো সমষ্টিকে সমগ্রভাবে না বুঝিয়ে প্রত্যেককে আলাদা আলাদাভাবে বুঝায় তখন তাকে নাউন অফ মাল্টিটিউড বলে। তখন সেটা কিন্তু আর কি থাকবে না, কালেকটিভ নাউন থাকবে না। অর্থাৎ কালেকটিভ নাউন দ্বারা সকলের সমষ্টিকে একসাথে না বুঝিয়ে আলাদা আলাদাভাবে বুঝালে সেটা হয়ে যাবে কি নাউন অফ মাল্টিটিউড, সেটা কিন্তু আর কালেকটিভ নাউন থাকবে না। ঠিক আছে, এটাই কিন্তু হচ্ছিল মূলত পার্থক্যের জায়গা। এবারে দেখা যাক কি বলতে চাচ্ছে তাহলে। দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স, এখানে কিন্তু একটা এস লাগবে, এস না থাকলে বাক্যটা ভুল। দেখেন দ্য জুরি ওয়ার, কিন্তু আমরা আগে যখন বাক্যটা বলেছিলাম দ্য জুরি কনসিস্ট অফ বলেছিলাম, কিন্তু তখন কিন্তু একসাথে যখন বুঝাইছিল তখন কিন্তু সিঙ্গুলার হিসেবে গণ্য হয়েছিল। এবার যে আলাদা আলাদাভাবে বুঝাইছে তা বুঝবো কেমনে? এই বুঝার কৌশলটা হলো কি দেখে, আপনি ভার্ব দেখে কিন্তু এটা বুঝবেন। ঠিক আছে, তাহলে এটা আপনি কি দেখে বুঝবেন? ভার্ব দেখে বুঝবেন। দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। এরপর দেখেন দ্য জুরি আর আর্গুইং অ্যামং দেমসেলভস, এখানেও কিন্তু জুরিটা কি বোঝাচ্ছে? মূলত প্লুরাল, আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে, তাই কিন্তু ভার্বটা প্লুরাল আছে। দ্য কোরাস রিমেন অলমোস্ট সাইলেন্ট, এই কোরাসটা কিন্তু একটা কোনো ব্যক্তিকে বোঝায় নাই। কোরাস বলতে কি এই গ্রুপ অফ পার্সন যখন কি করছে একসাথে গান গাচ্ছে তখন সেটাকে মূলত বলা হচ্ছে এইটা আর কি। ঠিক আছে, ওকে। এমন একটা ফোন আসছে, আসসালামু আলাইকুম, আমি একটা ক্লাসে আছি, 10 মিনিট পরে ব্যাক করি আপনাকে ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা দেখা যাক, দ্য কোরাস রিমেন অলমোস্ট সাইলেন্ট, এরা সবগুলাই তখন আসছে কি মূলত কালেকটিভ নাউন অফ মাল্টিটিউড। ঠিক আছে, এই গেল। তাহলে আমরা নিম্নোক্ত কালেকটিভ নাউনগুলোর আবার কোনো সিঙ্গুলার ফর্ম নেই। এরা কারা সেটা আমরা দেখি। তার মধ্যে আছে কে অডিয়েন্স, তারপর আছে কে ক্যাটেল, এদের আবার কি নাই কোনো সিঙ্গুলার ব্যবহার নাই। তারপরে কি পুলিশ, এদের কিন্তু কোনো সিঙ্গুলার ব্যবহার নাই আর কি। এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। ওকে, এইটা গেল মূলত আমাদের কি কালেকটিভ নাউন নিয়ে কথাবার্তা। এবারে যাব আমরা কি, আমাদের এখানে একটা প্রশ্ন ছিল, প্রশ্নটাতে নিজেরা একটু সলভ করে নিন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল, এগুলো আপনারা আশা করছি পারবেন আর কি নিজেরা। দেখেন এখানে আছে প্রশ্নগুলা, আমি যে আলোচনা করেছি এর মধ্য থেকেই আপনারা পারার কথা আর কি, সেটা দেখা যাক। এবার আসি কি ম্যাটেরিয়াল নাউন, কি জিনিস? যে নাউন দ্বারা কোনো কিছুর উপাদান বোঝায় তাকেই মূলত বলা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। আবারও দেখেন, যে নাউন দ্বারা কোনো কিছুর উপাদান বোঝায় তাকেই মূলত বলা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। যেমন কি দ্য টেবিল ইজ মেড অফ উড, দেখেন টেবিলটার উপাদান কি উড। দ্য গ্লাস ইজ ফুল অফ ওয়াটার, দেখেন এই পরিপূর্ণ গ্লাসটার উপাদানটা কি ওয়াটার। দ্য পেপার ইজ মেড ফ্রম উড, দেখেন এই উড আর এখানে মেড অফ ব্যবহার করছি আর এখানে মেড ফ্রম ব্যবহার করলাম কেন, এই ব্যাখ্যাটাও কিন্তু আপনাদেরকে ক্লিয়ার জানতে হবে। দুইটার মধ্যে আলাদা হওয়ার পিছনে কারণটা হলো কি, প্রথমটাতে হলো কি যখন উপাদানটা দৃশ্যমান তখন কিন্তু মেড অফ হবে, আর উপাদানটা যদি দৃশ্যমান না হয় তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে মেড ফ্রম হয়ে যাবে।
আমি আবারও বলছি, যদি উপাদানটা দৃশ্যমান হয় তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে কি মেড অফ, আর যদি উপাদানটা দৃশ্যমান না হয় সেটা হয়ে যাবে কি মেড ফ্রম হয়ে যাবে। দেখেন, আমরা যখন কাঠ থেকে কাগজ তৈরি করি, কাগজে কিন্তু কাঠের উপাদানটা বিদ্যমান, দেখা যায় না, দৃশ্যমান না। কিন্তু কাঠ থেকে যখন টেবিল তৈরি করি, কাঠের উপাদানটা কিন্তু দৃশ্যমান। তাই এখানে মেড অফ হয়েছে আর এখানে মেড ফ্রম হয়েছে। এগেন দেখেন, কোনো গ্রামারে বলতে চেষ্টা করেছে, সেটা হলো কি, দেখো তো বাসা থেকে ফোন দিচ্ছে, বাসা থেকে বারবার ফোন দিচ্ছে আমাকে, দেখো তো, দেখেন এগেন যে সকল দ্রব্য গণনা করা হয় না বা যায় না, শুধুমাত্র ওজন দ্বারা যাদের পরিমাণ নির্ধারণ করা হয় তাকে মূলত কি বলা হয়ে থাকে, ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন কি, আবার ক্লিয়ার বলেন যে এটা কি করা যাবে না, গণনা করা যাবে না, ওজন করা যায়। যেমন কি গোল্ড, ওয়াটার, মিল্ক, মাটন। মাটনটা কিন্তু আমাদের সম্ভবত 40 BCS-এ আসছিল, যে মাটনটা কোন প্রকারের নাউন। মাটন মানে খাসির মাংসও বোঝায়, ভেড়ার মাংসও বোঝায়, কিন্তু মাটনটা যেহেতু কি ওজন করা হয়, তাই মাটনটাকে মূলত বলা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। এবার দেখেন, আরো সহজ করে বলি, যখন একটা বাক্যে কি থাকে, দুটা নাউন থাকে, তখন আমরা কি করব। দেখেন, যা দিয়ে তৈরি হয় সেটা হবে কি ম্যাটেরিয়াল, যা তৈরি হয় সেটা হবে কি কমন, যা নাম দেওয়া হয় সেটা হবে কি প্রপার। দেখেন, তিনটে নাউন বলছি আমরা একসাথে, যা দিয়ে তৈরি হয় ম্যাটেরিয়াল, যা তৈরি হয় কমন, যা নাম দেওয়া হয় প্রপার। ঠিক আছে, তিনটা নাউন পাচ্ছি আমরা মূলত। তাহলে যা দিয়ে তৈরি হবে সেটা হবে কি ম্যাটেরিয়াল, যা তৈরি হবে সেটা হবে কি কমন, আর যা নাম দেওয়া হবে সেটা হবে কি প্রপার। দেখেন, আমরা উদাহরণে চলে আসি। দ্য রিং ইজ মেড অফ গোল্ড। খেয়াল রাখেন, দুইটা নাউন আছে এখানে, একটা রিং আছে, একটা গোল্ড। এখানে রিং শব্দটি কমন, কিন্তু গোল্ড শব্দটি ম্যাটেরিয়াল, কারণ গোল্ড দ্বারা তৈরি হয়েছে। আর কি তৈরি হয়েছে, রিং। তাহলে যে জিনিসটা তৈরি হবে সেটা কমন, আর যা দিয়ে তৈরি হবে সেটা হবে কি ম্যাটেরিয়াল। দ্বিতীয় বাক্যে যায়, দ্য তাজমহল ইজ মেড অফ হোয়াইট মার্বেল। দেখেন, এখানেও কিন্তু আমাদের দুইটা নাউন আছে, একটা আছে কি তাজমহল, আর একটা আছে কি মার্বেল। তাজমহলটাকে একটা বিল্ডিং এর নাম, তাই এইটা হয়ে যাচ্ছে কি প্রপার নাউন। আর অন্যদিকে মার্বেলটা কি ওই বিল্ডিং তৈরির উপাদান, তাই মার্বেলটা হয়ে যাচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। ওকে, তাহলে আমরা আজকে নাউন নিয়ে আলোচনা ছিলাম কি ম্যাটেরিয়াল নাউন পর্যন্ত আমরা আসি। পরের দিনে আমরা আশা করছি কাউন্টেবল, আনকাউন্টেবল, সিঙ্গুলার, প্লুরাল, তারপরে জেন্ডার অনুসারে নাউনকে কত ভাগে ভাগ করা যায় সেই ভাগগুলো নিয়ে আমরা আলোচনা করব। মোটামুটি 1.5 ঘন্টা আলোচনা হয়ে গেছে, এর চাইতে বেশি আসলে আপনাদের জন্য ধরে রাখাও কিন্তু কঠিন, অনেকের চোখ ব্যথা হয়ে যাবে আর কি 1.5 ঘন্টা ক্লাস দেখতে দেখতে। তো আজকে এই পর্যন্তই থাক। আর আমি আগেই বলেছিলাম যে আমার ফেসবুক আইডিটা আবারও দেখায় দিতে চাচ্ছি আপনাদের। দেখেন, এখানে কি আছে, এই অংশটা খেয়াল রাখেন, কি আছে, মোহাম্মদ মতলিবুর রহমান সর্দার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, রাজশাহী গভর্নমেন্ট উইমেন্স কলেজ, রাজশাহী। দেখেন, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে। তারপরে ফেসবুকে পাবেন মতলিবুর রহমান। যদি আপনার কোনো প্রশ্ন থাকে এখানে মেসেঞ্জারে দিবেন। আর ফেসবুক পেজ, যে পেজে আমি রেগুলার ক্লাস নিই, মাই ইংলিশ প্রাইভেট, তবে এখানে আপনার ঢোকার এখতিয়ার নাই, কারণ এখানে রেস্ট্রিক্টেড আছে, সবাইকে আমরা এখানে অ্যালাউ করি না। তো মোটামুটি এই পর্যন্ত আজকে থাকবে, আবার দেখা হবে ইনশাল্লাহ পরে কোনো একদিন কোনো এক ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনাকালীন ঘরে থাকেন, সুস্থ থাকেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, গুড নাইট।